তোমরা আলো সম্পর্কে সবাই জানো যে আলো হচ্ছে কি এক প্রকার শক্তি। হ্যাঁ, এটা সবাই জানো, কিন্তু আমি হচ্ছে বেসিক জিনিসটা থেকে আসি। আলোটা কোথায় থেকে আসছে? আলোর কিন্তু একটা মজার একটা ইতিহাসও আছে। প্রথম দিকে মানে আমরা যেটা ধরতাম মানে হচ্ছে মহাবিশ্বের সবকিছু মানে এমপ্লেডক্সিস নামে একজন বিজ্ঞানী ছিল। এমপে ডকলিস মানে নামটা উচ্চারণ করতে করতে আমার দাঁত ভেঙে যায়, বুঝছো? খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে এমপে ডকলিস নামক একজন বিজ্ঞানী বিশ্বাস করতেন বা তিনি একটা এরকম একটা প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাবটা হচ্ছে যে সবকিছুই আগুন, পানি, বায়ু এবং পৃথিবীর সমন্বয়ে গঠিত। মানে মহাবিশ্বের সবকিছু হচ্ছে আগুন, পানি, বায়ু এবং পৃথিবীর সমন্বয়ে গঠিত। তিনি আরেকটা বিশ্বাস করতেন, তখন একজন সুন্দরী দেবী ছিল, তার নাম ছিল তোমার আফ্রিদিতি। তখন এবং তাকে বলা হতো হচ্ছে প্রেমের দেবী নামে আখ্যায়িত করা হতো তখনকার সময়, খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে। তো তিনি তখন তাকে এরকমভাবে বিশ্বাস করতেন যে ওই যে আফ্রিদিতি যে প্রেমের যে দেবী, তিনি খুবই সুন্দর ছিলেন, অত্যাধিক মাত্রায় সুন্দর ছিলেন। তো তিনি এই চারটি উপকরণ দিয়ে চোখ তৈরি করেন, মানুষের মানে চোখ তৈরি করেন। এবং তিনি কি করেন, চোখের মধ্যে আগুন ধরিয়ে দিতেন, মানে চোখের মধ্যে আগুন ধরিয়ে দেন। এবং এই চোখ থেকে তখন কি হয়, আগুন ধরিয়ে দিলে চোখ থেকে আলো নির্গত হবে। চোখ থেকে আলো নির্গত হবে মানে হচ্ছে আমরা তখন এই যে আগুনটা ধরিয়ে দিচ্ছে, এই আগুনটাই মানুষের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে বা দৃষ্টিতে মানে কোনো কিছু দেখতে সহায়তা করে। মানে তখনকার এরকম একটা ধারণা ছিল যে চোখে আগুন ধরিয়ে দিয়েছিল। এই চারটে উপকরণ দিয়ে চোখ তৈরি করেছিল কে? আফ্রিদিতি নামক একজন প্রেমের দেবী। তো তিনি এই চোখ তৈরি করে চোখে আগুন ধরিয়ে দেন। পরবর্তীতে এই চোখে এই যে আগুন ধরিয়ে দেওয়ার ফলে এখানে যে এটাকে দীপ্তমান বস্তুতে পরিণত হয়, অর্থাৎ এইটাই দৃষ্টি সহায়ক, মানুষের দৃষ্টিতে সহায়তা করে, পরে বিভিন্ন মানুষ কোনো বস্তুকে দেখতে পারে। কিন্তু একটা চিন্তা করো, তাহলে আমরা রাতে কেন দেখতে পাই না? তখন কিন্তু প্রশ্ন, তিনি যদি চোখে আগুন ধরিয়ে দেন এবং চোখে যদি আগুন ধরিয়ে দিয়ে থাকেন, তাহলে আমরা দিনে দেখতে পাচ্ছি, রাতে কেন বস্তুগুলিকে দেখতে পাচ্ছি না? ঠিক আছে, এই ধারণাটা ছিল তখনকার সময়। তারপরে তোমার গ্রিক এবং মিশরীয় সভ্যতার কিছুদিন আগে বা কিছুকাল আগে আরেকটা ধারণা ছিল যে বস্তু থেকে আমাদের চোখ থেকে যখন আলো যায় তখন আমরা বস্তুকে দেখতে পারি, এরকম আরেকটা ধারণা ছিল। আমি কিন্তু জেনারেশন আসছে যে প্রথম হচ্ছে পঞ্চম শতাব্দীর কথা, পরবর্তীতে যেটা বলছি সেটা হচ্ছে আমরা যখন আমাদের চোখ থেকে যখন আলো বস্তুতে যায় তখন আমরা বস্তুটাকে দেখতে পারি। তাহলে এইখানেও একটা প্রশ্ন যায় যে চোখ থেকে আমাদের চোখ থেকে যদি আলো যায়, তাহলে আমরা রাতে কেন বস্তুটাকে দেখতে পারি না? তাহলে রাতে আমাদের আলো কোথায় থাকে? তাহলে এই যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছ। পরবর্তীতে মিশরীয় সভ্যতার আরো বিজ্ঞানীরা, যে আল হেজেন, আল হাইতাম নামের বিজ্ঞানীরা পরবর্তীতে একটা আবিষ্কার করানো হচ্ছে এরকম ভাবে যে আসলে এই যে ধারণাগুলো ছিল সবগুলো ধারণা ছিল ভুল, এবং এই সবগুলো ধারণা লজিক্যাল বিজ্ঞান সম্মত ছিল না। সেটা ছিল শুধুমাত্র একটা মনস্তাত্ত্বিক একটা বিষয়। তারা মন গড়া একটা নীতিতে বিশ্বাসী ছিল, বা যুক্তি দিয়েছিল মন গড়া। তো আসলে এটা বিজ্ঞান সম্মত ছিল না। পরবর্তীতে এই বিজ্ঞানী যে আল হেজেন এবং আল হাইতাম, ওরা কি করে এইটার উপর গবেষণা করে তারা বিজ্ঞান ভিত্তিক উপায়ে প্রমাণ করেন যে আসলে আমাদের চোখ থেকে যখন কোনো কিছু নির্গত হয় এবং কোনো একটা বস্তুর উপর গিয়ে পড়ে, এইটা আসলে ভুল ছিল। আসলে হচ্ছে কোনো উৎস থেকে যখন সূর্য বা কোনো একটা আলোক উৎস থেকে যখন কোনো একটা বস্তুর উপর আলোটা আসে বা বস্তুর উপর আলোটা পড়ে, তখন ওই বস্তু থেকে আলোটা সরাসরি আমাদের চোখে আসে। যখন ওই বস্তু থেকে আমাদের চোখে আলো আসে তখন আমরা বস্তুটাকে দেখতে পাই। এই জন্য যেহেতু রাতের বেলা দেখা যায় কোনো সূর্য থাকে না, আলো থাকে না, হ্যাঁ, এবং বস্তু থেকে আলোটা প্রতিফলিত হয়ে আমাদের চোখেও আসে না, যে কারণে আমরা কি করতে পারি না, রাতের বেলায় কোনো বস্তুকে দেখতে পারি না। তাহলে এটা কিন্তু একটা বিজ্ঞানসম্মত উপায় যে দিনে আমরা দেখতে পারি। কেন? দিনে একটা আলোক উৎস থাকে, সেই আলোক উৎসের সাহায্যে আমরা দেখতে পারি, কিন্তু রাতে কিন্তু আমরা এটা দেখতে পারি না। আচ্ছা স্যার, পড়ানোর সময় মাঝে মাঝে একটু কমেন্ট বক্স, আচ্ছা অবশ্যই আমি কমেন্ট বক্সে চেক করবো তোমাদের। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ইনবক্স, তো অবশ্যই আমি চেক করবো, তবে মেসেঞ্জার তো আমি চেক করতে পারবো না। তোমরা যা করো কমেন্টে করো, কারণ আমি তো লাইভে আছি, কমেন্টে ওইখানে দেখা সম্ভব না। ঠিক আছে, তো যারা তোমরা মেসেজ করতে চাও, কমেন্ট করতে চাও, কমেন্টে সবকিছু বলে দিও আমাকে, আমি প্রশ্নগুলি করে নেব তোমাদের। ঠিক আছে, আচ্ছা। সো যাই হোক, পরবর্তীতে দেখো, তাহলে এইখান থেকে কিন্তু আলোটা আসে মূলত। এখন যদি বলি আলোটা কি, আলোটা হচ্ছে এক প্রকার শক্তি যার সাহায্যে আমরা দৃষ্টিগতি কোনো বস্তুকে দেখতে সহায়তা করে।
আলো হচ্ছে এক প্রকার শক্তি যা কোনো বস্তু দেখতে সহায়তা করে, অথবা আলো হচ্ছে এক প্রকার শক্তি যা কোনো বস্তু থেকে প্রতিফলিত হয়ে আসলে আমরা সেটা বস্তুটাকে দেখতে পারি, এর সাহায্যে দেখতে পারি। আচ্ছা, এখন আমরা যেটা করছি এটা ছিল আলো। এখন আলোর প্রকৃতি বলতে বা এইগুলো হচ্ছে আমরা যদি বলি আলোর কিছু তত্ত্ব আছে। আলোর কিছু তত্ত্ব আছে, মূলত হচ্ছে আলোটা আরেকটা উপরে ভিত্তি করা যায়। আলোটা হচ্ছে একটা তাড়িৎ চুম্বক তরঙ্গ, আর এটা হচ্ছে একটা তাড়িৎ চুম্বক তরঙ্গ। তো তাড়িৎ চুম্বক তরঙ্গটা আসলে কি, মানে হচ্ছে এখানে দুইটা তরঙ্গের কম্বাইন, একটা হচ্ছে তড়িৎ চুম্বক, একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, আর হচ্ছে চৌম্বক ক্ষেত্র। মানে হচ্ছে তড়িৎ প্রবাহের জন্য একটা, আর একটা চৌম্বকের ক্ষেত্র মানে চৌম্বকের প্রবাহ, তড়িতের জন্য একটা, চৌম্বকের কারণে একটা, এইখানে দুইটা কম্বাইন হয়ে তৈরি করা হচ্ছে তাড়িৎ চুম্বক। এই তাড়িৎ চুম্বকটা আমি এখানে লিখে রেখেছি, দেখো এরকম একটা চিত্র রাখে, যেহেতু তরঙ্গ আকারে আলো যেহেতু একটা তরঙ্গ এবং আলোটা হচ্ছে একটা তাড়িৎ চুম্বক তরঙ্গ। এই তাড়িৎ চুম্বক তরঙ্গের কারণে দেখা যায় কি আলোটা শুধুমাত্র একটা নির্দিষ্ট দিকে না গিয়ে আলোটা কি অন্য দিকেও যায়, একই সাথে অন্য দিকেও যাচ্ছে বা চারদিকে ছড়িয়ে পড়তে পারছে, কিন্তু যেদিকে যাক না কেন আলো অবশ্যই সরল পথে গমন করবে। তো দেখো এখানে তাড়িৎ চুম্বকটা এরকম থাকে, তরঙ্গটা সাধারণত এরকম তাড়িৎ চুম্বক তরঙ্গটা, এবং এটা যেভাবে থাকে সেটা হচ্ছে এরকম। দেখো এই যে দেখতে পাচ্ছ রেখাগুলি দেখতে পাচ্ছ, এই যে রেখাগুলি ডট ডট রেখা, আর এইখানে যদি আমরা দেখাই ডট ডট রেখাগুলি, এই যে ডট, এই যে ডট ডট রেখাগুলি, এই রেখাগুলিকে আমরা বলি হচ্ছে এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের জন্য, চৌম্বক ক্ষেত্রের বলরেখা নির্দেশ করে, এগুলো হচ্ছে চৌম্বক ক্ষেত্রের বলরেখা নির্দেশ করে। আর এই যে দেখতে পাচ্ছ রেখাগুলি, এগুলো হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বলরেখা নির্দেশ করে। মূলত হচ্ছে তরঙ্গটা এইদিকে অগ্রসর, মানে তরঙ্গের যে কম্পমান কণাগুলি সেগুলো এইদিকে কম্পন দিচ্ছে, তরঙ্গ সামনের দিকে এগোচ্ছে, এগুচ্ছে সামনের দিকে, কিন্তু কম্পনগুলো দিচ্ছে কি, ভাইব্রেশনগুলো দিচ্ছে হচ্ছে উপর দিকে, আর এটার ভাইব্রেশন দিচ্ছে কি এরকম ভাবে। এবং এই ক্ষেত্রে মনে রাখতে হবে তাড়িৎ চুম্বক, এই ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র আর হচ্ছে চৌম্বক ক্ষেত্র। দেখো এটাকে চৌম্বক ক্ষেত্র দিয়ে, এটার নাম হচ্ছে চৌম্বক, এটার নাম হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এই যে চৌম্বক ক্ষেত্র তোমরা দেখতে পাচ্ছ, এটা চৌম্বক ক্ষেত্র। এই ক্ষেত্রে আরেকটা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এটা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র। যদি এখানে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র, এটাকে বলা হয় পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র এখানে, আর এটা হচ্ছে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র। তো এটা মনে রাখতে হবে যে এরা হচ্ছে পরস্পর কি, এখানে ই হচ্ছে পরস্পর বি এর, এরা হচ্ছে পরস্পর কি পরস্পরের উপর লম্ব, এটা বলা যায়। অথবা তুমি বলতে পারো বি লম্ব হচ্ছে ই, মানে দুইটা ভেক্টর আসে, অবশ্যই দুইটা ভেক্টর আসে, এবং তড়িৎ ক্ষেত্র হচ্ছে চৌম্বক ক্ষেত্রের উপর লম্ব, অথবা চৌম্বক ক্ষেত্র হচ্ছে তড়িৎ ক্ষেত্রের উপর লম্ব, একই উপরের উপর লম্ব। মূলত হচ্ছে এটা হচ্ছে একটা কি, এই যে আলোর যে একটা গঠন, আলোকীয় যে গঠন, যে কি আলোটা যে কি সেটা যেহেতু একটা তাড়িৎ চুম্বক তরঙ্গ, এটা তরঙ্গটি কিভাবে সঞ্চারিত হয়, আলোটা কিভাবে যায়, আলোটা মূলত হচ্ছে এরকম ভাবে যায়। একই সাথে তড়িৎ তড়িৎ মানে হচ্ছে তড়িতের তরঙ্গ আর একটা হচ্ছে চৌম্বকের যে তরঙ্গ, দুইটা ক্রিয়া করে একসাথে, এবং একসাথে সেটা সামনের দিকে অগ্রসর হয়। আচ্ছা, আমি আবারও বলছি, তোমাদের যদি কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্টে করবো আমাকে, আমি কমেন্টগুলো তোমাদের পড়বো অবশ্যই, যার যে সমস্যাটা আমি কমেন্ট করে নেব। আচ্ছা, তারপর দেখো আমরা এখানে যেটা করবো এখন সেটা হচ্ছে আলো কি আমাদের ঘটনা জানি ঠিকই, তো আলো এবং আলোর প্রকৃতি গেল, এটা আমরা দেখলাম। এখন হচ্ছে আলোর বিভিন্ন তত্ত্ব, তোমরা জানো আলোর বিভিন্ন তত্ত্ব আছে। তো আলোর এই ঘটনাগুলির মধ্যে দেখো আমি আলোর তত্ত্বগুলি আগে দেখি। তো আলোর হচ্ছে চারটি তত্ত্ব, দেখো আলোর তত্ত্ব লিখে ফেলো সবাই, যারা নোট করার এখন নোট করে ফেলতে পারো। আলোর তত্ত্ব হচ্ছে চারটি, আলোর চারটি তত্ত্ব আছে। একটাকে বলি আমরা আলোর তরঙ্গ তত্ত্ব, একটা হচ্ছে কণা তত্ত্ব, লিখো, একটা হচ্ছে কণা তত্ত্ব, একটা হচ্ছে তোমার তরঙ্গ তত্ত্ব, কণা তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব। আচ্ছা, আলো এই মেইন হচ্ছে এই দুইটা, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার তাড়িৎ চুম্বক তত্ত্ব, তাড়িৎ চুম্বক তত্ত্ব। আর ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে তোমার কোয়ান্টাম তত্ত্ব, সবচেয়ে উন্নত যে তত্ত্বটা সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। তো এগুলো হচ্ছে সাধারণত আলোর তত্ত্বটা, মানে আলোর যে মেইন যে বিষয়টা, এটা ব্যাখ্যা করার জন্য তোমার এই চারটা তত্ত্ব সাহায্য লাগে, এবং চারটা তত্ত্বই আলোটাকে ভিন্ন ভিন্ন ভাবে, মানে একটা কেন্দ্রবিত একটাকে কেন্দ্র করে কথা বলা হয়েছে, কিন্তু খুঁটিনাটি বিশ্লেষণ করা হয়েছে, এবং প্রত্যেকটার মধ্যে দেখা যাচ্ছে এটা বেশি আপডেট হয়েছে, এটা আপডেট হয়েছে, এটা মানে একটা চেয়ে একটা দেখা যাচ্ছে দিন দিন বিভিন্ন তথ্য, নতুন নতুন তথ্য এর মাধ্যমে পাওয়া গেছে। সো এখন যেটা কণা তত্ত্বটা কি, আলোকে যদি বলি, আলো কিন্তু দ্বৈত চরিত্রের অধিকারী। এই যে আমি কথাগুলি বলছি মেইন যে অংশগুলি ভালো করে লক্ষ্য করবে এবং নোট করবে এগুলো।
তো আলো হচ্ছে কি দ্বৈত চরিত্রের অধিকারী। কেন বললাম আলো দ্বৈত চরিত্রের অধিকারী? আলো হচ্ছে কি দুইটা, মানে হচ্ছে এটা মানে দুইটা আচরণ করে। কি কি আচরণ করে? আলো মেইন যে দুইটা আচরণ করে, একটা হচ্ছে কণা। আলো কখনো কখনো এই কণা নিয়ে আচরণ করে, আবার আলো কখনো কখনো তরঙ্গের নিয়ে আচরণ করে। কখনো কণা, আবার কখনো সেটা তরঙ্গের নিয়ে আচরণ করে। এই জন্য তো আলোকে বলা হয় দ্বৈত চরিত্রের অধিকারী। ঠিক আছে? আলো কখনো কণা নিয়ে আচরণ করে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, যেমন ধরো এই যে কণা তত্ত্ব, নিউটনের যে স্যার আইজ্যাক নিউটন কণা তত্ত্বের আবিষ্কার করছে স্যার আইজ্যাক নিউটন এটা। অর্থাৎ নিউটন তোমাদেরকে, মানে নিউটন তো ওই যে মাথায় আপেল পড়ার পর যে তোমাদের একটা বাস দিয়ে গেছে, সে কিন্তু এইখানেও বাস দিয়েছে তোমাদের। এইখানেও তোমার আলোক তত্ত্বের উপরে সে কি করছে? কণা তত্ত্ব দিয়ে দিচ্ছে। এই কণা তত্ত্ব দিয়ে কিন্তু তোমাদের আরেকটা বাস দিয়ে গেছে। সো সে কিন্তু থামে নাই। এখন কথা হচ্ছে এই যে কণা তত্ত্বটা দেয়া আছে স্যার আইজ্যাক নিউটন, এটা কিসের উপর ভিত্তি করে? তিনি কি বলেন যে কণাগুলো হচ্ছে মানে হচ্ছে কোন একটা উজ্জ্বল বস্তু থেকে অতি ক্ষুদ্র ক্ষুদ্র করে জালিকা, মানে একের পর এক অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র আকারে আলো মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কণা নির্গমন হতে থাকবে। ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে আলোটা নির্গমন হতে থাকবে, এবং এটা চারদিকে ছড়িয়ে পড়বে। এবং এটা কোন দিকে যাবে? সোজা এবং সরল পথে, চারদিকে ছড়িয়ে যাবে। এটা ছিল মূলত হচ্ছে কণা তত্ত্বের, যে আলোটা একটা উৎস, আলোক উৎস হতে, মানে যেটা আলোর উৎস, যেমন সূর্য, আলোটা সূর্য থেকে কি হচ্ছে, কিভাবে বের হচ্ছে? ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য কণা আকারে, ক্ষুদ্র ক্ষুদ্র অতি ক্ষুদ্র ক্ষুদ্র, শুধু ক্ষুদ্র না অতি ক্ষুদ্র অসংখ্য কণা আকারে সেটা চারদিকে ছড়িয়ে পড়বে। ঠিক আছে? বা নির্গত হতে থাকবে, নির্গত হয়ে চারদিকে ছড়িয়ে পড়বে, এবং সেটা যাবে কোন দিকে? সরল পথে গমন করবে। এই তত্ত্বের সাহায্যে আমরা যেটা করতে পারি, আলোর প্রতিফলন প্রতিসরণ এবং আলোর প্রতিফলন প্রতিসরণগুলিকে ব্যাখ্যা করতে পারি। কি কি ব্যাখ্যা করতে পারি? আলোর প্রতিফলন এবং প্রতিসরণকে এটার সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। ব্যতিচারও ব্যাখ্যা করা যায়। আলোর প্রতিফলন প্রতিসরণ এবং ব্যতিচার আমরা ব্যাখ্যা করতে পারি। আচ্ছা তো মনে রাখবা, এইটুকু মনে রাখবা যে আলোর ব্যতিচারটা আমরা ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, পানির মধ্যে খালি চোখে কোনো বস্তু দেখা যায় না কেন স্যার? আচ্ছা, পানির মধ্যে খালি চোখে দেখা যায় না কেন? আচ্ছা, তুমি যেটা বলছো এখানে যে পানির মধ্যে যেটা পানির উপর তল, যেটা পানির উপর পৃষ্ঠ তুমি দেখতে পাচ্ছ, পানির উপর পৃষ্ঠটা কিন্তু দেখতে পাচ্ছ। এখন পানির উপর পৃষ্ঠে পানিটা তো তুমি দেখতে পাচ্ছ। কেন দেখতে পাচ্ছ? কারণ পানি থেকে তোমার চোখে আলোটা প্রতিফলিত হয়ে আসছে। আর বাকি যেটা হচ্ছে, বাকিটা মানে যে অংশটা থেকে আলো, যতটুকু অংশ থেকে আলোটা প্রতিফলিত আসবে, পানির কিন্তু যেমন স্বচ্ছ পানি অনেক নিচ থেকে দেখা যায়। কেন দেখা যায়? কারণ স্বচ্ছ পানির ক্ষেত্রে অনেক নিচ থেকে পানিটা প্রতিফলিত হয়ে উপর দিকে আসে। শুধু এটা না, এটা আসলে বললে ভুল হবে, যে প্রতিসরণটা যেটা ঘটে, প্রতিসরণের ক্ষেত্রে যেটা হচ্ছে অনেক গভীরে যাচ্ছে, সে যতটুকু আলো গভীরে যাচ্ছে আমরা কিন্তু ততটুকুই দেখতে পাচ্ছি। এক কথা হচ্ছে আলোটা প্রতিফলিত হয়ে যতটুকু অংশ তোমার চোখে আসবে, তুমি ততটুকু অংশই কিন্তু দেখতে পাবা। যেমন ধরো আমার এই বডিটা তুমি দেখতে পাচ্ছ, তুমি কিন্তু আমার একটা নির্দিষ্ট অংশ দেখতে পাচ্ছ, নিচের অংশটা দেখতে পাচ্ছ না। কেন দেখতে পাচ্ছ না? কারণ একটা অংশের আলোটাই তোমার কাছে পৌঁছাচ্ছে, যে অংশটা আলোটা পৌঁছাচ্ছে তুমি শুধুমাত্র তুমি সেই অংশটাই দেখতে পাচ্ছ। তো পানির ক্ষেত্রে তুমি পানির উপরের অংশ দেখতে পারো, কিন্তু পানির গভীরে কিন্তু তুমি দেখতে পারো না। এর কারণ হচ্ছে পানির গভীর থেকে তো তোমার চোখে তো আলোটা ফিরে আসছে না। যদি আসতো তাহলে অবশ্যই তুমি সেটাও দেখতে পেতে। তো আশা করি উত্তরটা পেয়েছো। কেজন উত্তরটা করেছিল রাত। আচ্ছা, তারপরে আমরা দেখি, দেখো তরঙ্গ তত্ত্বটা। তরঙ্গ তত্ত্বে বিজ্ঞানী হাইগেন তিনি তরঙ্গ তত্ত্ব অনুসারে বলেন আলো, এই যে কণা হচ্ছে এটা কি? এটা হচ্ছে তোমার তরঙ্গ আকারে, মানে আলোটা হচ্ছে কি তরঙ্গ আকারে এক স্থান থেকে অন্য স্থানে গমন করবে। ঠিক আছে? আলো হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে কি হবে? তরঙ্গ আকারে গমন হবে। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে তরঙ্গ আকারে গমন করলেও এই বিষয়টার মধ্যে একটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে তোমার আলো এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য একটা মাধ্যম প্রয়োজন। বিজ্ঞানী হাইগেন তরঙ্গ তত্ত্ব অনুসারে বলেন যে আলো সাধারণত একটা মাধ্যমের, একটা কাল্পনিক মাধ্যম, তখন আর এটা কাল্পনিক মাধ্যম বলা হতো না, তখন একটা অ্যাকচুয়াল মাধ্যম ধরা হতো, যে ইথার নামক একটা মাধ্যম। কি মাধ্যম? দেখো আলো সাধারণত ইথার নামক একটা মাধ্যমে এর ভেতর দিয়ে, ইথার নামক একটা মাধ্যম ছিল, সে তার ভেতর দিয়ে তরঙ্গ আকারে সঞ্চালিত হবে, এবং সেটা আমাদের পৃথিবীতে আসে। কে নিয়ে আসে? ইথার নিয়ে আসে। হাইগেনের তরঙ্গ তত্ত্ব অনুসারে তিনি বলেন যে আলোটা তরঙ্গ আকারে ইথার মাধ্যমে পৃথিবীতে পৌঁছে। ইথারের মাধ্যমে কি পৃথিবীতে পৌঁছে, অর্থাৎ ইথার আলোটাকে সূর্য থেকে আমাদের পৃথিবীতে পৌঁছে দিচ্ছে। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানী মাইকেলসন মর্লি এটাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে মহাবিশ্বে ইথার বলতে কিছু নাই, মহাবিশ্বে ইথার বলতে কিছুই নেই। আবার বলছি, পরবর্তীতে তিনি প্রমাণ মাইকেলসন এবং মর্লি
প্রমাণ করেন যে পৃথিবীতে ইথার বলতে কিছু নাই, এটা হচ্ছে একটা কাল্পনিক মাধ্যম। জাস্ট তখনকার সময়ে এটাকে বিবেচনা করা হতো। আর যেহেতু তারপর যখন তাড়িৎ-চুম্বক তত্ত্ব আবিষ্কার হয়েছে বা তাড়িৎ-চুম্বক তরঙ্গ আবিষ্কার হয়ে গেছে, পরবর্তীতে এই সম্পূর্ণ ধারণাটা ভুল হয়ে গেছে। কেন? কারণ আলো তাড়িৎ-চুম্বক তরঙ্গ কখনো কোনো মাধ্যমের উপর নির্ভর করে না। যেহেতু আলো একটা তাড়িৎ-চুম্বক তরঙ্গ, এই জন্য আলো পৃথিবীতে আসার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নাই। তো এটা ছিল কি কাল্পনিক মাধ্যম। তবে ইথারটা কি সেটা যদি বলি, এটা হচ্ছে কাল্পনিক মাধ্যম। এটা মনে রাখবে, ইথার প্রশ্নটা হচ্ছে স্থিতিস্থাপকতা বেশি। স্থিতিস্থাপক এটা কি? এটা হচ্ছে ইথারটা কি? স্থিতিস্থাপকতা বেশি, এটা মনে রাখবা। ইথার ঘনত্ব কম, এর ঘনত্ব কম, এবং এটা হচ্ছে একটা কাল্পনিক মাধ্যম। এটা হচ্ছে কি ইথার নামে, এটা হচ্ছে কি একটা কাল্পনিক মাধ্যম। দেখো আজকে অনেক কিছু তথ্য আমি তোমাদের এক্সট্রা দিচ্ছি। আচ্ছা, তোমরা এই মুহূর্তে যারা আছো, তো এইখানে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের একটা কম্বিনেশন থাকবে, এবং এটা কি হয় তরঙ্গ আকারে সঞ্চারিত হয়। তোমরা জানো আলোটা তাড়িৎ-চুম্বক তরঙ্গ আকারে সঞ্চারিত হয়। তবে তাড়িৎ-চুম্বক তরঙ্গটা কিন্তু তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রকে একত্রীকরণ করছে, মানে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র। তোমরা চৌম্বক ক্ষেত্র 9-10 পড়ো নাই, কিন্তু তড়িৎ ক্ষেত্র পড়ে আসছো। তো চৌম্বক ক্ষেত্র একটা আছে যেখানে এরা হচ্ছে যমজ ভাই বলা যায়। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র হচ্ছে যমজ ভাই। যেখানে তড়িৎ ক্ষেত্র থাকবে সেখানে চৌম্বক ক্ষেত্র থাকবে, যেখানে চৌম্বক ক্ষেত্র থাকবে সেখানে অবশ্যই তড়িৎ ক্ষেত্র থাকবে। তো ঠিক আছে, যেখানে তড়িৎ ক্ষেত্র থাকবে সেখানে চৌম্বক ক্ষেত্র থাকবে। আমি যদি প্রশ্ন করি যে ফিজিক্সের আলোর কোন দুইটা অংশ পরস্পরকে যমজ ভাই বলা যায়? তাড়িৎ-চুম্বক তত্ত্বের আবিষ্কারক, ঠিক আছে, ম্যাক্সওয়েল হচ্ছে তাড়িৎ-চুম্বক। আচ্ছা, তারপরে দেখো আরেকটা লাস্টের তত্ত্ব আছে কোয়ান্টাম। আরেকটা কি আছে? কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আলোটা একটা প্যাকেট আকারে নির্গত হবে। আলোটা কি হবে? একটা প্যাকেট। মানে হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম যে জিলাপি দেখো প্যাকেট দিয়ে মসজিদে, জিলাপির প্যাকেটগুলি কি হয় দেখো, যখন মসজিদে জিলাপি দেওয়া হয় তখন কিন্তু একটা একটা করে একসাথে, কিন্তু ধরো একটা জিলাপি আসছে, এমন না যে টুকরো টুকরো করে জিলাপিটা দেওয়া হচ্ছে, তাই না? একটা পাত্রের মধ্যে তাকে জাস্ট আলোটাকে তুমি একটা পাত্রের মধ্যে আবদ্ধ করে রাখো। আলোটাকে তুমি একটা পাত্রের মধ্যে আবদ্ধ করে রাখো। ধরো তুমি জুমার নামাজে গেছো, এখন কি করছে একজন তোমাকে আলোটাকে এভাবে দিচ্ছে, আলোটা এভাবে তোমাকে দিচ্ছে। তাহলে চিন্তা করো, এই যেভাবে দিচ্ছে একটা মুঠো, একটা অংশ কিন্তু একটা বড় একটা অংশ তোমার হাতে করে যাচ্ছে, কিন্তু আলোটা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে একসাথে কিন্তু যাচ্ছে, মানে হচ্ছে বিচ্ছিন্নভাবে যাচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে কি প্রত্যেকটা কণা আলাদা হয়ে যাচ্ছে না, দেখা যাচ্ছে একটা প্যাকেট আকারে, প্যাকেট বা কোয়ান্টা, এটাকে বলি কোয়ান্টা বলা হয়, আবার প্যাকেটও বলা হয়। প্যাকেট বা কোয়ান্টা আকারে একসাথে কি হচ্ছে যাচ্ছে। তো কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আলোটা কিভাবে নির্গত হবে? আলোটা একটা উৎস থেকে কোয়ান্টা আকারে বা একটা প্যাকেট আকারে নির্গত হবে। বুঝতে পেরেছো? তো এই তত্ত্বের প্রবর্তকটা হচ্ছে কি ম্যাক্স প্লাঙ্ক। কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক, আর তাড়িৎ-চুম্বক তত্ত্বের প্রবর্তক হচ্ছে ম্যাক্সওয়েল। সেটা তোমরা রাদারফোর্ডের যে পরমাণু মডেল বা বোর মডেল, ওইখানে তোমরা একটা পেয়েছো যে তাড়িৎ-চুম্বক তরঙ্গ ম্যাক্সওয়েলের তত্ত্বটা ব্যবহার করেছি আমরা। তাছাড়া হচ্ছে তরঙ্গ তত্ত্ব প্রবর্তক হচ্ছে বিজ্ঞানী হাইগেন। আর হচ্ছে কি বললাম, আরেকটা বলেছি কিন্তু আমি খুব সম্ভবত আরেকটা কি বলছিলাম, ও প্রথম ছিল হচ্ছে আমাদের কণা তত্ত্ব। আর এটা হচ্ছে সেই তোমাদের বাস দিয়া বিজ্ঞানী নিউটন, ঠিক আছে? তো বিজ্ঞান নিউটন কিন্তু এখানে বাস দেয় না। বিজ্ঞান নিউটন যে তোমাদের কি পরিমাণ বাস দিছে সেটা বুঝবা কি কোথায় জানো? সেটা বুঝবা ক্যালকুলাসে। তোমরা যখন হায়ার ম্যাথের ক্যালকুলাস করতে যাবা, ইথার তো কাল্পনিক কিছু একটা মাধ্যম, ইথারের কোনো আকার নাই, এই যে আমি বললাম ইথার সম্পর্কে কিছু তত্ত্ব দিয়েছি, এগুলো আসলে ফেক। কেন ফেক? আসলে তার কোনো ভিত্তিই নাই, যেটা নাই, যেটা আসলে কোনো প্রমাণই পাওয়া যায় নাই, কোনো অস্তিত্বই প্রমাণ করতে পারে নাই, তাহলে এটা আসলে কি? কিন্তু তখনকার বিজ্ঞানীরা মানে কথা হচ্ছে ওরা লজিক ছাড়াই আমাদের দিয়ে দিচ্ছে আর কি। তখন তারা মনে হচ্ছে মানে একটা কারো কল্পনা করছে আসলে আলো কিভাবে আসবে। সবকিছু একটা কিছু, তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাও, তাহলে তোমার এখানে কিছু একটা ব্যবহার করে যাচ্ছ। পৃথিবীতে সবকিছুই কোনো না কোনো একটা মাধ্যমে সাপকে চলছে, তাহলে আলোটা কিভাবে পৃথিবীতে আসতেছে? এর জন্য কিছু না কিছু তো একটা আছেই। তাহলে এই যে কিছু না কিছু একটা, এই যে প্রশ্নগুলি, এই প্রশ্ন থেকেই তারা একটা কিছু ধরে নিয়েছে, তারা সেটা ধরছে, নাম দিয়েছে চিন্তা, এই কল্পনা যে আলো এমন কিছু না কিছু একটা পৃথিবীতে আছে, মহাবিশ্বের মধ্যে আছে, যা সূর্য থেকে আলোটাকে পৃথিবীর মধ্যে পৌঁছে দিচ্ছে। তাহলে সেটা কে বা সেটা কি? এই প্রশ্ন থেকে পরবর্তীতে আসছে ইথার। তারা এই যে কাল্পনিক একটা সত্তা, যে কেউ না কেউ এটা নিয়ে আসছে বা কোনো না কোনো মাধ্যমে আসছে, তাহলে ওই মাধ্যমটার নাম দেন তিনি ইথার। পরবর্তীতে যদি এটা ভিত্তিহীন হয় এবং এটার কোনো প্রমাণ পাওয়া যায়নি, এবং এটা যে ভুল, সম্পূর্ণভাবে ভুল, সেই প্রমাণটা এখানে পাওয়া যায়, এবং সেই প্রমাণটা করেন কে? মাইকেলসন এবং মর্লি। সো এখান থেকে প্রশ্ন আসতেই পারে মাইকেলসন এবং মর্লি। আচ্ছা, তার মানে হচ্ছে ইথার, এই যে আমরা এখানে যেটা পেয়েছি, এই যে তত্ত্বের ভুল করেন, মানে হচ্ছে
হাইগেনের যে তত্ত্বটা তরঙ্গ তত্ত্ব আলোটা যে ইথারের মাধ্যমে আসে সেটা ভুল প্রমাণ করেন কে মাইকেলসন মর্লি পরীক্ষাটার নাম হচ্ছে মাইকেলসন মর্লি আর বিজ্ঞানীর নাম হচ্ছে মাইকেলস একজন হচ্ছে মাইকেলসন আর একটা হচ্ছে মর্লি আর নাম আছে বড় নাম সেটা আর বলি নাই আমার দাঁত ভেঙে যাবে আচ্ছা যাই হোক তো আমরা চারটা তত্ত্ব দেখলাম এখন আসি আমরা এই চারটা তত্ত্বের ক্ষেত্রে এখন একটু আলোকের গঠনগুলো দেখি তবে আলোকের গঠনের ক্ষেত্রে আমরা একটু আলোর ধর্মটা একটু সম্পর্কে জানি আলোর ধর্ম আলোর কিন্তু কিছু ধর্ম আছে আলোকীয় ধর্ম বা আলোর ধর্ম এর আগে তোমরা একটু প্রশ্ন করে ফেলো তোমরা কি বুঝতে পেরেছো আমাকে একটু প্রশ্ন করে জানিয়ে দাও তোমরা যে তোমরা যদি বুঝে থাকো তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্টে জানিয়ে দাও ইনশাআল্লাহ আমি উত্তর দিয়ে দিচ্ছি সবাই একটু কমেন্টে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা আমি তোমাদের কমেন্টগুলো একটু পড়ি সো তোমরা একটু প্রশ্ন করতে পারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো আচ্ছা আলো আসার জন্য তো মাধ্যমের দরকার তাই না সূর্য থেকে আলো আসতে কি কোনো মাধ্যমের প্রয়োজন হয় না সূর্য থেকে আলো আসার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না কেন মাধ্যমের প্রয়োজন হয় সেটা আগেই বলেছি আলো হচ্ছে একটা তাড়িৎ চুম্বক তরঙ্গ আর তাড়িৎ চুম্বক তরঙ্গ হচ্ছে এমন একটি তরঙ্গ যে তরঙ্গে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না যে তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না আমি আগেই উত্তরটা দিয়ে দিয়েছিলাম তাই ধন্যবাদ তুমি হয়তো শোনো নাই আচ্ছা তা যাই হোক তোমরা প্রশ্ন করার চেষ্টা করবে কারণ প্রশ্ন করলে কি ভালো লাগে উত্তর দিতে যাই হোক এখন দেখো আলোর কিছু ধর্ম আছে তা আলোর ধর্মগুলির মধ্যে প্রথম যে ধর্মটা আলোটা আমরা জানি এটার প্রথম প্রশ্ন হচ্ছে আলো কি এক প্রকার শক্তি আলো এক প্রকার শক্তি নরমাল বৈশিষ্ট্য বলা যায় আলোর বৈশিষ্ট্য বলা যায় আলো এক প্রকার শক্তি এটা আলো সর্বদা কি আলো স্বচ্ছ সমসত্ব মাধ্যমে এটা বলে দেবা আলো এখানে স্বচ্ছ সমসত্ব মাধ্যমে লিখে রাখো এগুলো আলো স্বচ্ছ সমসত্ব মাধ্যমে ঋজু পথে এখানে কথাটা এই লিখে থাকতে পারে ঋজু তাহলে এই যে ঋজু শব্দটা ঋজু মানে হচ্ছে ঋজু পথে এখানে আমি উল্লেখ করে দিচ্ছি ঋজু পথে বা সরল পথে অবশ্যই মনে রাখবা ঋজু পথ মানে সরল ঋজু শব্দের অর্থ হচ্ছে রৈখিক বা সোজা সরল পথে গমন করে ঠিক আছে তার মানে আলো কিন্তু একটা স্বচ্ছ সমসত্ব মাধ্যমে সরল পথে গমন করে এর মানে হচ্ছে যদি সে মাধ্যম পরিবর্তন করে তাহলে অবশ্যই আলোর দিকটাও পরিবর্তন হবে এবং সেটা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে এটা গেল তাহলে আমরা এটা পেয়েছি আলো হচ্ছে এক প্রকার শক্তি আলো স্বচ্ছ সমসত্ব মাধ্যমে নিচু পথে গমন করে ঠিক আছে আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে আচ্ছা মৌরি জয়েন করেছো তোমাকে অনেকক্ষণ পর আমি দেখতে পাচ্ছি অনেকক্ষণ পর আচ্ছা তারপর দেখো এই দুইটা কেন বৈশিষ্ট্য তারপরে আমরা কি জানি আলো হচ্ছে একটা তাড়িৎ চুম্বক তরঙ্গ সেটা আমি মাত্রই বললাম আলো কি আলো হচ্ছে এক প্রকার এটাও একটা বৈশিষ্ট্যতা আলো হচ্ছে এক প্রকার তাড়িৎ চুম্বক তরঙ্গ আলো হচ্ছে এক প্রকার তাড়িৎ চুম্বক তরঙ্গ আচ্ছা তার চতুর্থতে যদি আমরা বলি সেটা হচ্ছে আলো দ্বৈত চরিত্রের অধিকারী আলো কি দ্বৈত চরিত্রের আলো হচ্ছে দ্বৈত চরিত্রের অধিকারী আলো দ্বৈত চরিত্রের অধিকারী কেন বললাম আলো দ্বৈত চরিত্রের অধিকারী কেন কারণ হচ্ছে আলো কখনো এটা একটু বড় করে দিচ্ছি আমি এই বৈশিষ্ট্য কারণ হচ্ছে আলো কখনো কণা আবার কখনো তরঙ্গে নিয়ে আচরণ করে কখনো তরঙ্গে নিয়ে আচরণ করে দেখো তাহলে আলোটা কি করতে হয় দেখো এক এক মাধ্যমে মানে হচ্ছে আলো কখনো কণা নিয়ে আচরণ করতে সে কখনো কণা আবার দেখা যাচ্ছে কি সে কখনো তরঙ্গের নিয়ে আচরণ করছে এই যে কণা এই যে তরঙ্গের যে বৈশিষ্ট্যটা এই জন্য কিন্তু আমরা এটাকে বলছি আলো কি দ্বৈত চরিত্রের অধিকারী বুঝতে পারছো আলো হচ্ছে কি একটা দ্বৈত চরিত্রের শক্তি আলো হচ্ছে এক প্রকার শক্তি যদি শক্তি না থাকতো তাহলে আমরা কিভাবে কাজ করতে পারি আলো দিয়ে কিন্তু অনেক ধরনের কাজ করা যায় আলো দিয়ে পুড়িয়ে ফেলা যায় আলো দিয়ে আগুন ধরানো যায় সেটা তোমরা জানো তোমরা যদি একটা বলি আমরা তোমাদের একটা ঘটনা বলি তোমরা হয়তো জানো
যে আতশি কাঁচ নামে তোমরা পরিচিত, আতশি কাঁচ, ম্যাগনিফাইং গ্লাস, ম্যাগনিফাইং গ্লাস। তো ম্যাগনিফাইং গ্লাস তোমরা সবাই নামটা শুনছো তাই না, অবশ্যই তোমরা এইসব নামটা শুনেছো। তো এই ম্যাগনিফাইং গ্লাসটা যদি তোমরা ব্যবহার করো দেখা যাবে কি এই ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে দেখবা, যেমন ধরো আগের কালে ম্যাগনিফাইং গ্লাস কেন আবিষ্কার করা হয়েছিল জানো? ম্যাগনিফাইং গ্লাসটি কিন্তু শত্রুপক্ষকে নষ্ট করার জন্য, মানে শত্রুপক্ষকে আক্রমণ করার জন্য কিন্তু এই ম্যাগনিফাইং গ্লাস আবিষ্কার করা হয়েছিল। প্রাচীনকালে যখন যুদ্ধ হইতো দেখা যাচ্ছে সৈন্য বিভিন্ন, তখন তো আর বন্দুকের প্রচলনটা তেমন একটা ছিল না। তো যেমন ধরো নৌকার নাবিক যারা ছিল তারা একটা জাহাজ আরেকটা জাহাজের সাথে মনে করতো, এমনও হতো একটা জাহাজ থেকে আরেকটা জাহাজে আগুন ধরিয়ে দেওয়া হতো। কেন? কারণ ম্যাগনিফাইং গ্লাসটা সূর্যের উপর ঠাক করে যদি কোনো এই যে আলোটাকে যদি কোনো একটা জায়গার মধ্যে ফেলা হয়, যে জায়গার মধ্যে এই আলোটা পড়বে সেই জায়গাটা পুড়ে যাবে। তো দেখা যেত কি এটা দিয়ে যুদ্ধ জাহাজ ধ্বংস করে দেওয়া হতো। এই ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করার মাধ্যমে দেখা যেত কি অনেক বড় বড় ক্ষতি করা যেত। তো এই যে ম্যাগনিফাইং গ্লাসটা চিন্তা করে দেখো, যদি তার শক্তি না থাকতো, যদি আলোর শক্তি না থাকতো, তাহলে কিভাবে একটা যুদ্ধ জাহাজের মধ্যে আগুন ধরিয়ে দেয় বা কোনো কিছু পুড়িয়ে ফেলে। দেখবে একটা গাছের পাতা রাখো তুমি, ম্যাগনিফাইং গ্লাসের সূর্যের উপর তাক করে এমন ভাবে রাখো একটা গাছের পাতার উপর, বা তুমি একটা বইয়ের পেজের উপর রাখো, দেখো তোমার পেজে আগুন ধরে যাবে, তোমার পেজে আগুন ধরে যাবে। তো ম্যাগনিফাইং গ্লাস কিন্তু খুবই শক্তিশালী। এই ম্যাগনিফাইং গ্লাসটা কি করে আলোটাকে নিয়ে আসে, এসে কি করে সে আবার রিফ্লেক্ট করে, প্রথমে তার উপর পরে আপতিত হয়, তারপর সেটা রিফ্লেক্ট হয়ে যখন কোনো কিছুর উপর পড়ে গিয়ে তখন সেই বস্তুটা পুড়ে যায়। তাহলে বুঝো যদি আলো শক্তি না হতো তাহলে কিন্তু পুড়ে যেত না। তাহলে আই থিঙ্ক সো এটা বুঝতে পেরেছো, আলো হচ্ছে এক প্রকার শক্তি। আচ্ছা, তারপরে দেখো আলো স্বচ্ছ মাধ্যমে নিচু পথে, মানে হচ্ছে শুধুমাত্র যদি স্বচ্ছ মাধ্যম হয়, যেমন ধরো মানে শূন্য মাধ্যম, আলো কিন্তু শূন্য মাধ্যমে দেখা যায় একই পথে চলতে থাকে, মাধ্যমটা যদি স্বচ্ছ হয় তাহলে সেটা সুন্দর, মানে স্বচ্ছ মাধ্যম হলে সেটা শুধু সরল পথেই গমন করবে। কিন্তু যে অসমসত্ব মিশ্রণ, অসমসত্ব, এখানে সমসত্ব মানে কি? সমসত্ব শব্দের অর্থ কি? সমসত্বের শব্দের অর্থ হচ্ছে এমন একটা মাধ্যম যে মাধ্যমের সব জায়গায় ঘনত্ব সমান, এমন একটা মাধ্যম যে মাধ্যমে সব জায়গায় ঘনত্ব সমান। জাস্ট লাইক দ্যাট, আমার রুমের টেম্পারেচার, আমার রুমের যে বাতাসটা আছে, আমার রুমের যে বাতাস এটা কিন্তু মাধ্যম। এই আমার রুমের বাতাস কি একটা মাধ্যম। আমার রুমের যে বাতাসটা আছে, বাতাসে দেখা যায় পুরো রুমের ঘনত্বটা সমান। পুরো রুমের ঘনত্ব যদি সমান হয় তখন সেটাকে বলি আমরা সমসত্ব। আরেকটা এক্সাম্পল দিই, তোমরা যখন চা তৈরি করো তখন দেখা যায় কি কাপের মধ্যে চিনি ঢেলে দাও, তো চিনি ঢেলে দাও দেখা যায় চিনিটা কি চায়ের মধ্যে একদম সুন্দরভাবে মিশে যায়। এমন একটা অবস্থায় মিশতে এমন একটা অবস্থায় যাবে আর মিশতে পারবে না, আর মিশার কোনো চান্স নাই। তো চায়ের সব জায়গায় মানে চায়ের সম্পূর্ণ অংশটা জুড়ে চিনির পরিমাণটা সমান, সম্পূর্ণ অংশের মধ্যে চিনির পরিমাণ সমান। যদি দেখো চিনিটার সম্পূর্ণ অংশ সমান হয় তারপরে ঘনত্ব সমান। আর ঘনত্ব বলতে কি বোঝায়? ঘনত্ব মানে হচ্ছে তোমার চায়ের ক্ষেত্রে যদি আমি বলি যে তুমি কি মানে হালকা নাকি বেশি, তার মানে হচ্ছে কোনো কিছুর মানে কম নাকি বেশি এরকম কিছু একটা মিন করে, একটা নির্দিষ্ট পরিমাণের মধ্যে কতটুকু বেশি বা কম এরকম কিছু বোঝায়। আচ্ছা, সো সেটা তাহলে সমসত্ব বলতে বোঝা যাচ্ছে যে এখানে ঘনত্বটা সমান। আচ্ছা, পরে দেখো আলো হচ্ছে এক তাড়িৎ-চুম্বক তরঙ্গ। কেন? কারণ আমি কিছুক্ষণ আগে চিত্রের মধ্যে দেখাইছিলাম যে আলোটা যখন সঞ্চারিত হয়, এটা দেখো এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, আর চুম্বক ক্ষেত্র দেখো এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র, এটা ডট আকার দিচ্ছে দেখো, মানে একই সাথে তড়িৎ ক্ষেত্র এবং একই সাথে চুম্বক ক্ষেত্র দুইটাই কি তরঙ্গ আকারে একসাথে কম্বাইন হয়ে চলে, একই সাথে দুটো তরঙ্গ একই দিকে যাচ্ছে এবং এরা পরস্পরের সাথে কি এদের যে কণাগুলি থাকবে, এদের কণাগুলি বা স্পন্দনগুলি বা বিট, এদের যে বিটগুলি দেবে, ভাইব্রেশনগুলি যেটা থাকবে সেগুলো অবশ্যই থাকবে কি পরস্পরের সাথে লম্ব। কারণ হচ্ছে আমরা এইভাবে দেখি যে চুম্বক ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রে সোজা থাকলে, তড়িৎ ক্ষেত্রে সোজা থাকলে দেখা যাবে কি চুম্বক ক্ষেত্র এরকম ভাবে থাকবে, দেখো এই তারপরে এই, কিন্তু মধ্যবর্তী কোণ থাকবে 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণ থাকবে 90 ডিগ্রি। কেন থাকবে একটু বুঝাই দিই। কারণ দেখো এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে z অক্ষ এবং এই তিনটা অক্ষ পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে থাকে, তিনটা অক্ষই পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণ থাকে। আচ্ছা, তারপরে আমরা যেটা করব এখন দেখো পরবর্তীতে দেখো লাস্টে আলো দ্বৈত চরিত্রের অধিকারী। কেন? আগেই বলেছি আলো কখনো কখনো কণা নিয়ে আচরণ করতেছে, আবার কখনো সে তরঙ্গে নিয়ে আচরণ করতেছে। আচ্ছা, যেমন ধরো আলো কি বলছে, বিজ্ঞানী নিউটন কি বললো? বিজ্ঞানী নিউটন কিন্তু বলছে আলো কি করছে যে একটা উৎস থেকে অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে নির্গত হচ্ছে। একটা বিষয় চিন্তা করো, কথাটা বলছে কি যে একটা উৎস থেকে উজ্জ্বল কোনো বস্তু থেকে আলোটা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র
কণা আকারে নির্গত হচ্ছে। এই যে কণা আকারে নির্গত হচ্ছে, কণা আকারে নির্গত হচ্ছে, তাহলে এখানে কি, এখানে সে কণা নিয়ে আচরণ করতেছে। আবার বিজ্ঞানী হাইগেন কি বলল, বিজ্ঞানী হাইগেনের তথ্য অনুসারে আলো কি ইথার মাধ্যমে মধ্য দিয়ে সে তরঙ্গ আকারে নির্গত হচ্ছে। কিসের মাধ্যমে, কিভাবে নির্গত হচ্ছে, তরঙ্গ আকারে নির্গত হচ্ছে। এই যে বিজ্ঞানী হাইগেনের তথ্য অনুসারে সে তরঙ্গ, আবার সে বিজ্ঞানী নিউটনের তত্ত্ব অনুসারে সে কি কণা, তাহলে কি করছে সে কণাও আচরণ, কখনো সে কণা হিসেবে আচরণ করতেছে, আবার সে কখনো তরঙ্গ নিয়ে আচরণ করছে। এই জন্য এটা বলা হয়েছে আলো দ্বৈত চরিত্রের অধিকারী, তার মানে সে হচ্ছে তার দুইটা রূপ আছে, সে কখনো কণা, সে কখনো তরঙ্গ। আচ্ছা, পরবর্তীতে আমাদের লাস্টের যে এক্সাম্পলটা আছে, যে ধর্মটা আছে, সেটা হচ্ছে দেখো আলো নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট বেগে চলে। আলো নির্দিষ্ট মাধ্যমে, আলো হচ্ছে আলো নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট বেগে চলে, নির্দিষ্ট মাধ্যমে বা আলো নির্দিষ্ট মাধ্যম, আলোর বেগ এটা বলতে পারি, একটু কেটে লিখতেছি আমি, নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ, নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ ধ্রুব থাকে, আলোর বেগ ধ্রুব থাকে। এটা কিন্তু পঞ্চম নাম্বারটা। এই যে এখানে বললাম নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ ধ্রুব থাকে, তো ধ্রুব শব্দের অর্থটা তো জানি কি, ধ্রুব মানে কি একই, ধ্রুব মানে কি একই, ধ্রুব মানে কি অপরিবর্তিত থাকবে, ধ্রুব মানে কি অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত থাকবে, মানে আলোর বেগের কোনো পরিবর্তন হবে না, আলোর বেগের কোনো পরিবর্তন হবে না। সো তোমরা কি বুঝতে পেরেছো? আমাকে একটু কমেন্টে জানাও অবশ্যই সবাই একটু। এটা হচ্ছে নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ ধ্রুব থাকে। আর নির্দিষ্ট মাধ্যমে কি, নির্দিষ্ট মাধ্যম বলতে শূন্য মাধ্যম, আমি কয়েকটা মাধ্যম উল্লেখ করছি। দেখো শূন্য মাধ্যম, শূন্য মাধ্যম, শূন্য মাধ্যম, এক হচ্ছে শূন্য মাধ্যম ধরলাম। দ্বিতীয়টা ধরো পানি মাধ্যম, পানি একটা মাধ্যম, পানি মাধ্যম ধরলাম একটা, পানি একটা মাধ্যম ধরলাম। আরেকটা মাধ্যম ধরছি আমি, ধরো হচ্ছে বায়ু মাধ্যম, আরেকটা কি ধরলাম এখানে বায়ু মাধ্যম। আমি তিনটা মাধ্যম এখানে বিবেচনা করেছি, কারণ আলো শূন্য মাধ্যম, পানি মাধ্যম, বায়ু মাধ্যম, আরো অনেক মাধ্যম দিয়ে, কঠিন মাধ্যম দিয়ে, যেমন ধরো প্লাস্টিক, যেমন ধরো প্লাস্টিক সাবজেক্ট। এই যে এটা দেখতে পাচ্ছ, আমি যদি এটাকে এভাবে ধরি, এভাবে ধরি একটা লাইটের মধ্যে, দেখা যাবে আমার এই পাশটা কি হাতটা একটু, এই হাতটা কিন্তু অনেক লাল দেখাবে। তোমরা নিজের একটু পরীক্ষা করে দেখো যে এরকম একটা পেজ, জাস্ট এরকম একটা, ধরো তোমার কাছে একটা বই আছে, এই বইটা তুমি যদি এরকম ভাবে ধরো, তাহলে দেখা যাবে কি আলোটা এই মাধ্যমে চলে আসে। এর মানে কি কঠিন মাধ্যমের মধ্য দিয়ে, তার মানে কি আমি বলতে পারি না এটা বইটার ভেতর দিয়ে কঠিন মাধ্যম আরেকটা আছে, মাধ্যমটা কি কঠিন মাধ্যম। আরেকটা মাধ্যম ধরতে পারি, ধরো এটা চতুর্থ মাধ্যম, সেটা হচ্ছে একটা কঠিন মাধ্যম। যে কঠিন মাধ্যম যেমন প্লাস্টিক, তোমরা একটা বলি, তোমরা যখন এই যে তোমাদের যে বাথরুমে যে বালতিগুলি থাকে, ঠিক আছে, এই বালতিগুলির মধ্যে একটা লাইট জ্বালিয়ে দেখো তো, এক লাইট জ্বালিয়ে উপরে ঢেকে দাও, ঢেকে দিলে তুমি কি দেখবা যে বাইরে থেকে দেখা যাবে, আলো দেখা যাবে, বাইরে থেকে আলো দেখা যাবে। এখন এর মানে কি, এর মানে হচ্ছে ভেতর থেকে প্লাস্টিক ভেদ করে, কিন্তু প্লাস্টিকটা ভেদ করে কি করছে, বাইরে আলো চলে আসছে। এর মাধ্যমে প্লাস্টিকের মধ্য দিয়ে কিন্তু আলোটা প্রতিফলিত, এখন প্লাস্টিকটা কি আলোটা চলাচল করে, প্রতিফলিত হয় বলছি না, চলাচল করে। এখন আমার প্রশ্ন হচ্ছে এটা কোন মাধ্যম, অবশ্যই কঠিন মাধ্যম। প্লাস্টিক হচ্ছে কি একটা কঠিন মাধ্যম। তো কঠিন মাধ্যম হিসেবে অসংখ্য কঠিন মাধ্যম আছে, কঠিন মাধ্যমের উদাহরণ অসংখ্য আছে, অসংখ্য আছে, এত উদাহরণ দেওয়া যাবে না, জাস্ট ওইগুলো বোঝা। তো এখানে হচ্ছে বলছে নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ ধ্রুব থাকে। এর মানে হচ্ছে ধরো যে তুমি সমুদ্র আছে, সমুদ্রের ভেতরে একটা টর্চ লাইট তুমি যদি দাও, এই যে পানি মাধ্যমে এক্সাম্পল দিচ্ছি, একটা সমুদ্রের ভেতরে গেছো, সমুদ্রের মাঝখানে কি করছো, 10 জন ব্যক্তি সেম পাওয়ারের লাইট সমুদ্রের ভেতরে ধরছো। তো ধরার পরে দেখা যাবে কি সবগুলো লাইটের আলো পানির ভেতরে সমান বেগে যাবে, সবগুলো লাইটের আলো পানির ভেতরে সমান বেগ থাকবে, কোনোটার কম থাকবে না, কোনোটার বেশি থাকতে পারবে না। কারণ সমুদ্রের পানির ঘনত্ব সমান, সমসত্ব, সমুদ্রের পানির ঘনত্বটা এখানে আমরা সমান ধরছি, ধ্রুব থাকছে, এখানে অবশ্যই মাথায় রাখতে হবে সমুদ্রের পানিটা এখানে সমসত্ব বা ঘনত্বটা সমান ধরা হচ্ছে। তাহলে এখানে বিষয়টা চিন্তা করো, পানির এই যে 10টা লাইট যদি ধরো, 10টা লাইটের আলোর গতি থাকবে কি সেম। তাহলে আবার এক্সাম্পল দিচ্ছি, পানি মাধ্যমে, এটা গেল বায়ু মাধ্যমে। এখন বায়ু মাধ্যমে ধরো যে তুমি রাতের আধারে তোমরা 10 জন বন্ধু গেছো, রাতের আধারে তোমরা রাতে আড্ডা দিতে বসছো ছাদের উপরে। এখন তোমরা যে লাইট আছে, কিছু লাইট আছে তোমাদের, ওই যে ছোট টার্গেট লাইট ছিল না তোমরা, টার্গেট লাইট যেটা থেকে তোমরা কি করো, ওই যে মানে হচ্ছে লেজার রশ্মি বের হয়, লেজার রশ্মি চেনো, লেজার রশ্মিটা বের হয়, তাহলে ওই লেজার টার্গেট লাইট মানে ছোট একটা আলো বের হয় এবং অনেক দূর পর্যন্ত যায়। তাহলে ওই লাইট যদি সবাই ধরো, এটা তো একটা আলো, তোমরা 10 জন বন্ধু নিয়ে আড্ডা দিচ্ছ, সবার কাছে একটা করে লাইট আছে, কোথায় আছো তোমরা, বায়ুর মাধ্যমে ছাদের উপরে বসে আছো,
বাসার ছাদের উপরে বসে আছো, এখন সেই মুহূর্তে তোমরা 10টা লাইট যদি ধরো, টার্গেট লাইট, ওই 10টা লাইট থেকে নির্গত আলোটা ওই মাধ্যমে সমান থাকবে, একটা লাইটের আলো কম হতে পারবে না, একটা লাইটের আলো বেগও বেশি হইতে পারবে না। তোমরা কি বুঝতে পেরেছো? এবং ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে, সেটা আমি যদি বলি যে এখানে যেটা আছে তোমার আলোর বেগ, যেমন শূন্যস্থানে আলোর বেগ, যেমন শূন্য মাধ্যমে বা শূন্যস্থানে আলোর বেগ 3 ইন্টু হচ্ছে 10⁻8 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে দেখো, এর অর্থ হচ্ছে পৃথিবীর যে অংশটার মধ্যে কোনো বাতাস নাই, কোনো কিছু নাই, কোনো বাতাস নাই, শূন্যস্থান বলতে সেই স্থানটাকে বোঝায় যে স্থানে কোনো বাতাসের অস্তিত্ব নাই। আমি আবারও বলছি, শূন্যস্থান বলতে সেই স্থানটাকে আমরা মিন করি যে স্থানের মধ্যে কোনো বাতাসের অস্তিত্ব নাই, যে স্থানের মধ্যে কোনো বাতাসের অস্তিত্ব, যেখানে সবকিছুই সমান, যেখানে আসলে মনে হয় কি সবকিছু, যেখানে হালকা বস্তু যা, ভারী বস্তু তা, এমন একটা স্থান। শূন্যস্থান হচ্ছে এমন একটা স্থান যে ধরো যে পৃথিবীর সর্বোচ্চ ভারী একজন মহিলা, 300 কেজি পরের যে মহিলাটা আছে সেই মহিলা, আর সবচেয়ে হালকা একজন, পৃথিবীর সবচেয়ে হালকা যে মানুষটা আছে সেটা, তাদেরকেও যদি শূন্য মাধ্যমে রাখা হয়, উপর থেকে ফেলে দেওয়া হয়, তাহলে দেখা যাবে কি তাদের ঘরের মধ্যে কোনো তারতম্য বোঝা যাবে না, তারা দেখা যাবে একসাথে, গ্যালিলিও সূত্র হয়তো তোমরা পড়েছো, দেখা যাবে একই সাথে তারা পড়তেছে, শূন্য মাধ্যমে দেখা যায় একই সাথে পড়তে, অর্থাৎ তাদের ভরটাও সেখানে কাউন্ট হচ্ছে না। তো আলোর ক্ষেত্রে যে বিষয়টা, মাধ্যম যদি শূন্য মাধ্যম হয়, তাহলে আলোটা ওই মাধ্যমের সমস্ত অংশ জুড়ে, শূন্য মাধ্যমের সমস্ত অংশ জুড়ে আলোর বেগটা একই থাকবে, বেগের কোনো পরিবর্তন হতে পারবে না। অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগ ফিক্স, এই আলোর বেগের বিন্দু মাত্র কমবে না। তবে এটা আনসারটা এরকম, এটা কিন্তু এটা হচ্ছে আসন্ন মান, এর এক্সাক্ট মান যেটা সেটা হচ্ছে 2.99 ইনটু হচ্ছে 10⁻8। আলোর প্রকৃত মান কিন্তু এটা, হচ্ছে এটা, এত মিটার পার সেকেন্ড, 2.99 ইনটু 10⁻8 মিটার পার সেকেন্ড। তবে এটাকে আমরা সহজভাবে ম্যাথ করার জন্য, যেমন এটা দিয়ে তুমি যদি একটা ম্যাথ করতে চাও তাহলে জটিল হয়, তুমি মৌখিক হিসাব করতে পারো না। তো আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য সহজভাবে, তাহলে আমরা এটা ব্যবহার না করে আসন্ন মান, কারণ 2.99 মানে কি 1/3, তাহলে আমরা এটা 3 ধরতে পারি, এটা এক্স্যাক্টলি আমরা এটা শিখবো, আমাদের বইটা এটা শিখেছে, এটা শিখবো, ঠিক আছে? এখন আমাকে একটু সবাই একটু কমেন্টে জানাও তাড়াতাড়ি, যে আসলে বুঝতে পারছো কিনা, সব ক্লিয়ার কিনা, একটু আমি অন্য টপিকে যাবো, তাড়াতাড়ি বুঝো, তাড়াতাড়ি বলো। সো এখন আমরা দেখো, যাবো আলোকীয় ঘটনা 3টি, আলোকীয় ঘটনা। তো এই আমরা সাধারণত যে ঘটনাগুলো চিন্তা করি যে আমাদের পৃথিবীতে আলো আসে, আলোকীয় ঘটনা বলতে আমাদের কাছে যেগুলো মনে হয়, আমরা সবগুলো যেগুলো ইউজ করি, বা আমরা যেগুলো নিয়ে বেশি গবেষণা করি, বা যেগুলো আমাদের বেশিরভাগ উচ্চারিত হয়, যে ঘটনাগুলো নিয়ে আমরা বেশিরভাগ বিশ্লেষণ করি, তার মধ্যে 3টি উল্লেখযোগ্য ঘটনা আছে আলোর। সেটি 3টা ঘটনা হচ্ছে, একটা হচ্ছে আলোর প্রতিফলন, ঘটনাগুলির মধ্যে একটা হচ্ছে প্রতিফলন, একটা হচ্ছে প্রতিসরণ, আলোর প্রতিসরণ, আর একটা হচ্ছে তোমার শোষণ, আরেকটা হচ্ছে কি শোষণ। এইগুলো হচ্ছে আলোকীয় ঘটনা। এছাড়াও কিন্তু আলোকীয় ঘটনা এইগুলো হচ্ছে মেইন। এছাড়াও তোমার আছে অপবর্তন, আলোর ঘটনা আছে আরো অনেক আছে, অপবর্তন, সমবর্তন, তার বিচ্ছুরণ, তারপর হচ্ছে তোমার ব্যতিচার, এগুলো কিন্তু আলোকীয় ঘটনার মধ্যে পড়ে। তাহলে যাই হোক, আমরা আগে এই 3টা ব্যাখ্যা করবো, এই 3টা হচ্ছে বেসিক, যে আলোটা 3টা ভাগে ভাগ হয়েছে, এগুলো আলোকীয় ঘটনা, তবে মূল আলোর সাপেক্ষে না, এগুলো অন্যভাবে আমরা ব্যাখ্যা করি। তাহলে আমরা পরে আসি সেটা, আমরা আগে মূল ঘটনাগুলি দেখি। তো আলোর প্রতিফলন আমরা শব্দটা জানি, দেখো এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে একটা সূর্য। এখন এইখান থেকে যখন দেখা যাচ্ছে আলোটা যখন আসে, তখন ধরো যে একটা গাছ, আমি যদিও আঁকতে পারি না, গাছটা কিছু আঁকতে পারবো না, তোমরা যাচ্ছে একটু ধরে নিবা কিছু একটা, ঠিক আছে, বুঝে নিয়ে কিছু একটা, আমি কিন্তু এত ভালো আর্টিস্ট না। তো দেখো এই গাছের উপরে আলো পড়তেছে, এই একটা গাছ সাপোজ ধরো, এখন আমি বিশাল সুন্দর একটা গাছ আঁকছি মনে করো, বিশাল সুন্দর। এখন যাই হোক, একটা কিছু আঁকলাম আর কি, এখন এখানে আলোটা পড়বে, যদি এখানে আলো পড়ে, আচ্ছা এটা মনে হিবিজিবি বেশি দেখা যাচ্ছে, তা আমি একটু অন্য একটা কিছু করি। তো যেটা করবো, এখানে একটা বস্তু রাখলাম, এই হচ্ছে একটা বস্তু, এখন এখানে আলোটা আসতেছে, যদি এখানে আলোটা আসে তাহলে দেখা যাবে এইটার মধ্যে 3টা ঘটনা ঘটবে। একটা দেখা যাবে এই যে বস্তু হচ্ছে এটা, তো একটা অংশ রিফ্লেক্ট হবে, একটা অংশ এটা
রিফ্লেক্ট হবে মানে প্রতিফলিত হবে, একটা অংশ কি হবে, একটা অংশ প্রতিফলিত হবে, প্রতিফলিত, এটা হচ্ছে প্রতিফলিত অংশ। আচ্ছা আরেকটা অংশ দেখা যাবে ভেতরে, আরেকটা অংশ ভেতরে ঢুকবে, একটা অংশ ভেতরে ঢুকবে সেটা হচ্ছে প্রতিসরণ, যেটা ভেতরে ঢুকবে সেটা হচ্ছে প্রতিসরণ। আরেকটা অংশ শোষণ হবে, আরেকটা অংশ ভেতরে আটকে যাবে সেটা হচ্ছে, একটা অংশ ভেতরে আটকে যাবে সেটা হচ্ছে কি শোষণ। তার মানে তিনটা ঘটনা পাচ্ছি, মানে হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম যে দেখো আমার কাছে এটা আছে, এখন এটা আছে, এটার ভিতরে আলো প্রবেশ করলে, আলোটা প্রবেশ করলে দেখা যাবে একটা আলো এখান থেকে রিফ্লেক্ট হয়ে বের হয়ে গেল, একটা আলো এখান থেকে বের হয়ে গেল, এই মানে এভাবে আসছে ফিরে গেছে, আসছে ফিরে গেছে, তার মানে আসছে ফিরে গেছে, রিফ্লেক্ট প্রতিফলিত হয়ে গেল, আগের মাধ্যমে ফিরে গেল সেটা হচ্ছে প্রতিফলন, যে মাধ্যম থেকে আসছিল সেই মাধ্যমে ফিরে যাওয়াটা হচ্ছে প্রতিফলন, যেখান থেকে আসে সেখানে। ঘরের ছেলে ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে, বুঝছো, ঘরের ছেলে ঘরের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে প্রতিফলন। এখন দেখো তো এইখানে যেটা বলতেছিলাম যদি এরকম হয়, এখন বিষয়টা হচ্ছে আরেকটা আলো কি করছে, এটা ভেদ করে ঢুকে গেছে, ভেতরে ঢুকে বের হয়ে গেছে, এটা হচ্ছে প্রতিসরণ। মাধ্যম যদি ভেদ করে বের হয়েছে সেটা হচ্ছে প্রতিসরণ। আরেকটা আলোকে এখানে শোষণ করে ফেলছে, আলোটা শোষণ করে ফেলছে, যেটা আটকে গেছে, আলোটা ভেতরে ঢুকে গেছে, যেটা আটকে গেছে ততটুকু হচ্ছে শোষণ। শোষণ মানে যতটুকু ভেতরে আটকে গেছে সেটা হচ্ছে শোষণ, আর যেটা তোমার কি হয়েছে বের হয়ে গেছে সেটা হচ্ছে প্রতিসরণ, আর যেটা প্রতিফলিত হয়ে গেছে সেটা হচ্ছে প্রতিফলন। এই হচ্ছে তোমার তিনটা ঘটনা, এই হচ্ছে তোমার তিনটা ঘটনা। একটু কমেন্টে জানাও যদি সমস্যা হয় তোমাদের। যাই আছে, তোমাদের সমস্যা হলে একটু কমেন্টে জানাও। মাঝে মাঝে আটকে যাচ্ছে, মাঝে মাঝে আটকে গেলে বিয়ের তোমরা যাদের আটকে যায় তারা যে কাজটা করবে সেটা হচ্ছে পুনরায় জয়েন করবা, পুনরায় জয়েন করবা, তাহলে আর আটকেবে না, ঠিক আছে? যাদের আটকে যায় তারা পুনরায় জয়েন করবা। আচ্ছা এটা গেল, তাহলে এই তিনটা হচ্ছে ঘটনা, ঠিক আছে? তো এই তিনটা ঘটনার মধ্যে আলোর প্রতিসরণটা হচ্ছে কি, যেটা মাধ্যম ভেদ করে, তোমরা দেখো পানিতে আলো প্রবেশ করা, পানির ভেতরে আলো প্রবেশ করাটা হচ্ছে, পানির ভেতরে আলো প্রবেশ করে গেছে এটা হচ্ছে আলোর প্রতিসরণ। পানির উপর থেকে আলোটা উপরে উঠে আসছে সেটা হচ্ছে আলোর প্রতিফলন। এখন পানি যদি কিছু পরিমাণে আলো শোষণ করতে পারতো তাহলে সেটা হতো আলোর শোষণ, কিন্তু আলো শোষণ করে না। পানি যেটা করে দুটো ঘটনা ঘটে পানির মধ্যে, কারণ পানি মোটামুটি স্বচ্ছ পদার্থ, যে কারণে এটা করে না। কিন্তু ব্ল্যাক বডি আছে একটা, ব্ল্যাক বডি নামের একটা বস্তু আছে, সেখানে দুইটা ঘটনা ঘটে। সেখানে তোমার যেটা হয়, যেটা আদর্শ ব্ল্যাক বডি, অ্যাকচুয়াল যেটা আইডিয়াল ব্ল্যাক বডি, এই বস্তুগুলি কি করে তোমার সাধারণত সমস্ত আলোটাকে শোষণ করে ফেলতে পারে। এখন এখানে একটা ম্যাথমেটিক্যাল, এই যে তিনটা ঘটনা, এখানে একটা কি হচ্ছে শোষণ করে ফেলছে বস্তুটা, বস্তু কিছুটা আলো, মানে হচ্ছে আমি একটা আরেকটা এক্সাম্পল দেই, তোমরা যে কি যেন বলি, মানে কার্বোফোন তো চেনো, কার্বোফোন টিপ দিলে কি হয়ে যায়, এই যে কার্বোফোনগুলি সোলার মতো দেখতে, কার্বোফোনগুলি এরকম একটা টুকরা আছে, তুমি কি করছো এই টুকরাটার মধ্যে তুমি যেটা করছো এরকম ভাবে রাখা, টুকরাটা এরকম ভাবে রাখা, সাপোজ দ্যাট এরকম ভাবে টুকরাটা রাখা। তো আমরা কি করলাম এরকম রাখা, তো আমরা কি করলাম একটা পানি কি করলাম এরকম ফাঁকা মারলাম, ঠিক আছে? পানিটা ফাঁকা মারলে কি হবে দেখো, কিছু পরিমাণ পানি এরকম ফিরে আসছে, কিছু পরিমাণ পানি ফিরে আসছে, কিছু পরিমাণ পানি ধরো যে এদিকে বের হয়ে গেছে, আর কিছু পরিমাণ পানি কিন্তু সে শোষণ করে ফেলবে, সে কি করবে তার নিজের মধ্যে আটকিয়ে ফেলবে। তাহলে যে পরিমাণ পানিটা তার ভিতরে আটকিয়ে ফেলা হয়েছে সেটা হচ্ছে শোষণ, আর যেটা ফিরে আসছে যতটুকু ধাক্কা দিয়ে ফিরে আসছে সেটা হচ্ছে আলোর প্রতিফলন, আলোর ক্ষেত্রে প্রতিফলন হবে, আর যেটা বের হয়ে গেছে সেটা হচ্ছে প্রতিসরণ। এরকম কিছু একটা বুঝে নিবা ইনশাআল্লাহ। আচ্ছা এখন আমরা যেটা করব, এই তিনটা যোগফল দেখো আর প্লাস টি প্লাস এ, এই তিনটা যোগফল হচ্ছে সমান, এই ইকুয়েশনটা মনে রাখো। এখানে শোষণ, এখানে যেটা বুঝি আমরা, একটা হচ্ছে শোষণ ট্রান্সমিশন, মানে কি পরিমাণ আলোটাকে বিকিরিত করতে পারলো, একটা হচ্ছে আলোর প্রতিফলন, আরেকটা হচ্ছে আলোর শোষণ, আরেকটা হচ্ছে বিকিরণ। এখানে তিনটা ঘটনা আছে, এখানে তিনটা যোগফল দিয়েছি আমি। এখানে দেখো একটা সমীকরণ আছে আলোর ক্ষেত্রে, একটা সমীকরণ আছে, একটু দেখো যে এইটা হচ্ছে আলোর প্রতিফলন, একটা হচ্ছে ট্রান্সমিশন। আলো ট্রান্সমিশন মানে কি, ট্রান্সমিশন যেটা বোঝাচ্ছে, ট্রান্সমিশন হচ্ছে দেখো এই যে মাধ্যমটা ছিল, এই মাধ্যমের ভেতর দিয়ে যখন এখানে এসে আলোটা পড়লো, কি পরিমাণ আলো এই দিক দিয়ে বের করে দিতে পারছে, কি পরিমাণ আলোটা বের করে সেটা হচ্ছে ট্রান্সমিশন মানে প্রতিসরণ যেটা হয়েছে এক। আর এর ভিতরে কি পরিমাণ আলো আটকে গেছে, কি পরিমাণ আলোটা আটকাতে পারছে সেটা হচ্ছে এ, আর এখান থেকে কি কতটুকু আলো প্রতিসরণ ফিরে গেছে সেটা হচ্ছে কি আর। তাহলে এই যে দেখো একটা আসছিল কি, ধরো হচ্ছে এখানে যদি আলোটাকে হিসাব করো, ভরের হিসেবে করা যেত, যদি আলোকে তুমি ভর হিসেবে ধরতে পারতা, তাহলে ধরো যে এখানে 10 গ্রাম আলো আসছিল, কত গ্রাম, 10 গ্রাম আলো ছিল, এই 10 গ্রাম আলো এখানে আসছে, আসার পরে দেখা গেছে কি এখানে 7 গ্রাম আলো চলে গেছে, 7 গ্রাম আলো কি করছে
ওইদিকে চলে গেছে, দেখা গেছে 1 গ্রাম আলো এখানে আটকে গেছে, আর 2 গ্রাম আলো কি করছে এখানে চলে আসছে। এখন যোগ করে দেখো তো 10 গ্রাম আছে কিনা। তো আলো দেখো 10 গ্রাম ছিল, 7 গ্রামের দিকে চলে গেছে, 1 গ্রাম এখানে আটকে গেছে, আর কি করছে 2 গ্রাম কি করছে বের হয়ে গেছে। তাহলে এখানে ট্রান্সমিশন কত হইছে 2, অ্যাবজর্পশন মানে শোষণ, অ্যাবজর্পশন মানে হচ্ছে শোষণ, আর রিফ্লেকশন মানে কি প্রতিফলন। তাহলে এই তিনটা সমীকরণে কি হচ্ছে, যে কোনো একটা ঘটনা তিনটা যোগফলে 1 হবে। আলোর প্রতিফলন, আলোর ট্রান্সমিশন এবং আলোর কি অ্যাবজর্পশন মানে শোষণ, এই তিনটা যোগফল হবে কত 1। তো এই কোশ্চেনটা মনে রাখবা, বাস এই কোশ্চেনটা মনে রাখবা। এখন যেটা করব আমরা, তিনটা ঘটনা গেল, এখন শোষণ দেখো। আলোর শোষণ, আলোর শোষণটা কি, বা আলোর শোষণ বলতে আমরা কেন শোষণের গঠনগুলো একটু দেখি আমরা। আলোর শোষণ, তো তোমাদের বইয়ে, তোমাদের পাঠ্য বইয়ে একটা কিছু লেখা আছে, তোমরা কি এটুকু বুঝছো? সবাইকে আমাকে জানাও, সবাই একটু বুঝছো? ধন্যবাদ। সো শোষণটা কি দেখো, তো তোমাদের বইয়ে আমরা কিন্তু একটা এক্সাম, শোষণের গঠন হচ্ছে, আসলে শোষণটা হচ্ছে কি আমাদের জন্য একটা বিউটিফুল একটা মানে একটা ইভেন্ট বলা যায়। কেন বিউটিফুল ইভেন্ট বলতেছি, আমরা সব কিছুকে এত সুন্দর দেখতে পাই, এত কিছুকে এত সুন্দর দেখার পেছনে কিন্তু শোষণের গঠনের এই যে শোষণ প্রক্রিয়াটা সবচেয়ে বেশি কাজ করে, সবচেয়ে বেশি শোষণের কারণেই কিন্তু আমরা এটা দেখতে পারি। কারণ শোষণটা যদি না হতো তাহলে দেখা যেত বৈচিত্র্যতা থাকতো না, এত বৈচিত্র্যতা কিন্তু থাকতো না। যেমন তোমার আমরা অনেক রোমান্টিক মোডে বলি সেই লাল গোলাপটি, যদি আমার লাল গোলাপ, তারপরে আমরা বলি হচ্ছে চির সবুজ, এত সুন্দর পরিবেশ, প্রকৃতিটা এত সবুজ, তারপরে বলি যে সমুদ্রের পানিটা এরকম নীল, তারপর আকাশটা এত নীল সমুদ্রের, তারপরে যে দেখা যায় যে সূর্য অস্তটার সময় এত সুন্দর প্রকৃতিটা দেখা যায়, কি কেমন দেখা যায় একটু লালচে, তাই না? এই যে লালচে দেখা যায়, সূর্য উদয়ের সময় দেখা যায় একটু হলদে দেখা যায়। এই যে বিষয়গুলো আমরা কি অবলোকন করি, আমরা পর্যবেক্ষণ করি, এগুলো কিন্তু শোষণের গঠনটা কিন্তু এখানে আছে। এখানে শোষণটা কিন্তু এখানে অনেক কাজ করতেছে। কিভাবে কাজ করতেছে দেখো, সেটা হচ্ছে যখন সূর্য থেকে আলোটা আসছে তখন কিন্তু আলো কিছুটা শোষণ করে ফেলে। এই শোষণ করার ফলে যে অংশটা আলো প্রতিফলিত আমরা কিন্তু সেটা দেখতে পাই, যে অংশটা রিফ্লেক্ট হয় শুধুমাত্র আমরা সেটাই দেখতে পাই, কারণ প্রতিফলিত অংশটা আমাদের চোখে আসে, আমরা শুধুমাত্র সেটাই দেখতে পাই। প্রশ্নটা এরকম যে আমরা একটা গাছ গাছে ফুল, একটা গোলাপ গাছ দেখতে সবুজ আর তার লাল গোলাপ হচ্ছে লাল, আবার কালো গোলাপ, একটা গোলাপ গাছের পাতাগুলি হচ্ছে সবুজ কিন্তু তার ফুলটা হচ্ছে কালো। কিন্তু কেন কালো দেখা যাচ্ছে? আর কারণটা হচ্ছে সূর্য থেকে যখন আলো এসে এই ফুল গাছের মধ্যে পড়লো তখন গাছের পাতা 7টি রং আছে, আমরা কি জানি 7টি রং, এটা মনে রাখবা। বে নি আ স হ ক লা, তাহলে 7টি রং আছে। এটা কি বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল, 7টি রং আছে। বেনিয়া সহকাল, বেনিয়া সহকাল, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল, এই 7টি রং, এই 7টার যোগফল, এই 7টার যোগফল কি? এই 7টার যোগফলকে বলি আমরা রংধনু। এমন সময় আমরা বলি হচ্ছে এই 7টা যখন মানে 7টার যোগফল রংধনু। এই 7টার যোগফল হচ্ছে সাদা। এই 7টার যোগফল মানে কি, এই 7টা যদি কম্বাইন করো তাহলে কি পাওয়া যাবে? একটা সাদা রং পাওয়া যাবে, ঠিক আছে? আবার এই 7টা যদি ভেঙে যায়, এই 7টা যখন ভেঙে যাবে, তখন পাওয়া যাবে কি? রংধনু। এই 7টা যখন ভেঙে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে, তখন পাওয়া যাবে কি? রংধনু। তখন রংধনুটা কখন পাবা দেখো, তো রংধনুটা কখন পাবা? যখন দেখো যে এই 7টা রং ভাগ হয়ে যাচ্ছে, 7টা রং যখন ভাগ হয়ে যাচ্ছে তখন দেখা যাবে এটা রংধনু। আমি তোমাদের পরবর্তী ক্লাসে এটা রংধনু কিভাবে হয় দেখাই দেবো না, প্রিজমের সাহায্যে যদি সম্ভব হয়। আচ্ছা, আর সাধারণত কি বললাম, এই 7টা রঙের যোগফল হচ্ছে সাদা। এই 7টাকে ভাঙলে পাওয়া যায় এগুলো, আর এগুলো যোগ করলে পাওয়া যায় এগুলো। তো ভাঙলে যখন বিচ্ছুরিত হবে তখন দেখা যায় কি? রংধনু তৈরি করে, আকাশের যে রংধনুটা দেখতে পাবো। এখন প্রশ্ন হচ্ছে আমরা যেটা বলছিলাম ভাইয়া, সেটা কি বেগুনি নীল? আচ্ছা, বেগুনি নীল, আসমানি, বেনিয়া সহকলা, বেনিয়া সহকলা, হ্যাঁ মুনতাহা, বেনিয়া সহকলা, মাইকুল, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো যেটা বলছিলাম তোমাদের, তো এইটা মনে রাখবা সিকোয়েন্সটা, এটা হচ্ছে 7টি রং, 7টি রং। এখানে এই সবগুলো হচ্ছে এখানে ধরা যায় এখানে মৌলিক রং, এই সবগুলো হচ্ছে কি মৌলিক রং, আর এগুলো হচ্ছে কি এখানে মৌলিক রং হচ্ছে মূলত 3টা বলা হয়, কিন্তু আমরা সবগুলোকে বলতে পারি মূলত যে 3টা রং, মৌলিক রং হচ্ছে এখানে 3টাই, 3টার মতো বাকি সবগুলো তৈরি করা যায়, এই জন্য 3টা মৌলিক রঙই। এখন দেখো যেটা বলছিলাম শোষণের ক্ষেত্রে, যে গোলাপ ফুলটি কালো দেখা যাচ্ছে, বাকিগুলোকে কেন আমরা কি দেখো দেখতে পাচ্ছি, এই কি যেন বললাম যে সবুজ দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে এই যে রংগুলি দেখতে পাচ্ছ, সবুজ রং ব্যতীত গাছটা কেন সবুজ দেখা যাচ্ছে? সবুজ রং ব্যতীত ওই গাছটি কি করছে? বাকি 6টি রং শোষণ করে ফেলছে। বাকি 6টি রং কি করলো? শোষণ করে দিয়ে কি করলো? শুধুমাত্র ওই সবুজ রংটাকে সে
প্রতিফলিত করলো। এই জন্যই শুধুমাত্র গাছটাকে আমরা কি দেখতে পাচ্ছি, সবুজ দেখতে পাচ্ছি। গোলাপ ফুলটাকে কালো দেখতে পাচ্ছি কেন? সব আলো শোষণ করে এমন একটা অবস্থা তৈরি করছে যে কালো রঙের একটা আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসছে। আসলে এটাও না, এটাও না, কালো দেখার কিন্তু আসলে অন্য গঠনের প্রতিফলিত আসে এটা। কালো রংটা দেখার অপশন হচ্ছে এই জন্য যে আমরা এইভাবে বলতে পারি যে যখন কোনো কিছু সম্পূর্ণ আলো শোষণ হয়ে যায় তখন সেটাকে বলি আমরা কালো। কালো হচ্ছে, কালো মানে কি, যার কোনো আলো নাই। কালো হচ্ছে যার কোনো আলো নাই। এটা তখনই হয় যখন দেখবা কি মানে 7টি রং, এই যে 7টি রং, এই 7টা রঙে যদি কোনো একটা বস্তু শোষণ করে ফেলে, যদি সে কোনো আলো প্রতিফলিত না করে তখন সেটাকে দেখা যাবে কালো। অর্থাৎ গোলাপ ফুলটিকে কালো দেখা যাচ্ছে, সেখান থেকে আলো প্রতিফলিত হচ্ছে না, এই একটা ঘটনা। গোলাপ ফুলটিকে লাল দেখতে পাচ্ছি কেন? কারণটা হচ্ছে লাল রং ব্যতীত বাকি সবগুলো শোষণ করে ফেলছে, শোষণ করে ফেলছে বিদায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু লালটাকে। আকাশের রং কেন নীল? আকাশের রং নীল কেন? এইখানেও সেই আলোর একই ঘটনা, শোষণ প্রক্রিয়া। কারণ আমাদের চোখে আলো যখন ওইখান থেকে আসে, আসার সময় দেখা যায় কি 7টি রং নিয়ে আসতেছে। 7টি রং নিয়ে আসার কারণে এক একটা তরঙ্গ দৈর্ঘ্য এক এক রকম হয়। আলোর তরঙ্গ দৈর্ঘ্য আছে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য আছে, কিন্তু এক একটা তরঙ্গ দৈর্ঘ্য এক এক রকম হওয়ার কারণে দেখা যাবে একটা শক্তি কম আর একটা শক্তি বেশি। আসার পথে কি এক একজনের মিটার শেষ, মানে হচ্ছে এনার্জি শেষ, এনার্জি যার শেষ সেখানে আটকে যাচ্ছে। তো ফাইনালি ওইখান থেকে শুধুমাত্র কি একটা নীল আলো তোমার চোখে এসে পড়তেছে। তো নীল আলো, যেহেতু নীল আলোটা শুধু প্রতিফলিত তোমার চোখে এসে পড়তেছে, এই জন্য তুমি শুধুমাত্র নীল আলোটাকেই দেখতে পাচ্ছ। আচ্ছা, সো এই ছিল মূলত আমাদের এইগুলো ঘটনা। এখন দেখো, তো এটা ছিল আলোকীয় ঘটনা মূলত। এখন দেখো হচ্ছে আলো প্রতিফলনটা কাকে বলে? আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন তো এটা সবাই জানা হয়তো বা। তবে আলোর প্রতিফলন যাওয়ার আগে কিছু বিষয় বলে নেই, আমরা প্রয়োজনে ক্লাসে শেষ করে দেবো আজকে, প্রয়োজনে ক্লাসে শেষ করে দেবো, বেশিক্ষণ রাখবো না। আলোর প্রতিফলনটা আমরা পরে যাব, কারণ এখানে আরো বিষয় বাকি আছে। যেমন ধরো আমরা যে তাড়িৎ চুম্বক যে রশ্মিগুলো, তাড়িৎ চুম্বক রশ্মিগুলো আমরা একটু জেনে নিই। তোমরা যেগুলো জানো তাড়িৎ চুম্বক রশ্মি কোনগুলো? তো তাড়িৎ চুম্বক রশ্মি যেগুলো আছে সেগুলো দেখো, সেগুলোর মধ্যে ধরতে পারি আমরা গামা রশ্মি, গামা, তারপর হচ্ছে এক্স রে, এক্স রে, এক্স রে রশ্মি, তারপর তোমরা ধরো ইউভি রশ্মি, ইউভি রে, ইউভি রে, তাহলে চতুর্থ হচ্ছে তোমার ইনফ্রারেড, অবলোহিত, অবলোহিত, পঞ্চম যেটা ধরা যায়। গামা গেল, এক্স রে গেল, আছে। তারপর হচ্ছে রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ বা রেডিও তরঙ্গ, ঠিক আছে, এই যেগুলো। তারপরে আসছে মাইক্রোওয়েভ, তারপর কি আছে মাইক্রোওয়েভ, যদিও মাইক্রোটাকে আমরা ওইভাবে ধরতে পারি, মাইক্রোওয়েভ বা মাইক্রো তরঙ্গ। আচ্ছা, তাহলে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু তাড়িৎ চুম্বক তরঙ্গ। তাছাড়া আলো তো তোমরা বুঝতে পারছো, এছাড়া তো আলো আছেই। আলোটা কি এর মধ্যে কি আছে? আলোটা অবশ্যই আছে এর মধ্যে, সবগুলোই তো আলো, এই সবগুলোই আলো, সবগুলোই তাড়িৎ চুম্বক তরঙ্গ। এই যে এখানে গামা, এক্স রে, ইউভি, অবলোহিত, রেডিও, মাইক্রোওয়েভ, আলো, এই সবগুলো হচ্ছে কি সবগুলো আলোই ধরা যায়, কারণ প্রত্যেকটার মধ্যে আলো আছে। কিন্তু এর মধ্যে আমরা কতগুলি দেখতে পাই আর কতগুলি দেখতে পাই না। সবগুলোই আলো, কিন্তু কতগুলি দেখতে পাচ্ছি আর কতগুলি দেখতে পাচ্ছি না। সবগুলো কি বলি আমরা? তাড়িৎ চুম্বক রশ্মি, সবগুলো তাড়িৎ চুম্বক রশ্মি। এইগুলো কোথাও গমন করতে গেলে, এইগুলো গমন করতে গেলে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এগুলো স্থান থেকে অন্য স্থানে গেলে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। হ্যাঁ, ভিডিওটা থাকবে, তোমরা তো আনলে তোমরা নোট করতে সমস্যা হবে। ভিডিওটা থাকবে, আগামীকাল পর্যন্ত ভিডিওটা থাকবে, তারপর আবার এটাকে করে ফেলা। তো আমি সিকোয়েন্স তৈরি করছি। এগুলোর মধ্যে কোনটা এখানে দেখো, সবগুলো কি আলো, যেহেতু সবগুলো তরঙ্গ দৈর্ঘ্য আছে, সবগুলো তরঙ্গ দৈর্ঘ্য আছে, তাহলে আমি এখানে দেখো প্রথমে হচ্ছে গামা দিচ্ছি, গামা, তারপর হচ্ছে তোমার এক্স রে, গামা রশ্মি, তারপরে এক্স রে রশ্মি আছে, আমাদের যে সিকোয়েন্সটা আছে। আচ্ছা, তারপরে মানে ইউভি রশ্মিটা আছে, তারপর হচ্ছে ইউভিটা আছে, দেখো। হ্যাঁ, তারপর হচ্ছে ইউভি, ইউভি এর পরে আছে তোমার অবলোহিত রশ্মি, মাইক্রোওয়েভ, অবলোহিত রশ্মি, সেটা হচ্ছে অবলোহিত, শর্টটা দিচ্ছে অবলোহিত, তারপর হচ্ছে মাইক্রো, মাইক্রো, তারপর হচ্ছে রেডিও, মাইক্রো, এরপর হচ্ছে রেডিও। এখন এখানে একটা সিকোয়েন্স লিখেছি, দেখো এই যে সিকোয়েন্সটা আমি লিখেছি, এখানে এইগুলো কিন্তু লিখেছি, এখানে দেখো কোনটা বাদ করছো, মনে গেছো? গামা, তারপর হচ্ছে এক্স রে, তারপর হচ্ছে ইউভি, তারপর হচ্ছে অবলোহিত, তারপর হচ্ছে মাইক্রোটা যাবে সামনে, তারপর হচ্ছে রেডিওটা, ঠিক আছে। এখানে হচ্ছে সিকোয়েন্স যদি মনে রাখো, তাহলে এটা হচ্ছে মাইক্রো, মাইক্রোওয়েভটা হচ্ছে এটা, মাইক্রোওয়েভ হচ্ছে এটা, আর এটা হচ্ছে রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ। আচ্ছা,
বেতার তরঙ্গ, রেডিও বলতে তো আমরা বেতার। এখন এইখানে আমি কোনটা কি করে বুঝবো? দেখো এইখানে সবগুলো তরঙ্গ দৈর্ঘ্য আছে, কিন্তু আমি কোনটার শক্তি কি করে বুঝবো? এগুলো শক্তি যদি বুঝতে হয় তাহলে তোমরা দুইটা বিষয় মনে রাখবা। তরঙ্গ আমি লিখে দিচ্ছি এখানে তরঙ্গ দৈর্ঘ্য, কি লিখছি? তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, আর কম্পাঙ্ক হচ্ছে এফ। আমি এখানে লিখে দিচ্ছি এই যে শর্টকাট কম্পাঙ্ক। দেখো আমি এখানে বোঝানোর জন্য যে এই যে এফ হচ্ছে কি কম্পাঙ্ক, এফ হচ্ছে কি কম্পাঙ্ক, ঠিক আছে? আর এই যে ল্যামডাটা, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য যদি বুঝতে চাও আমি একটু নরমালি বুঝাই। তোমার হার্টবিট, তোমার হার্টবিট কি করতেছ? তুমি একবার শ্বাস নিচ্ছ, তারপর আবার ছেড়ে দিচ্ছ, রিদমটা নিয়ে আবার কি ছেড়ে দিচ্ছ। এই যে মানে হচ্ছে তোমার যে, তোমরা জানো তোমার হার্টবিটে কিন্তু মানে তোমার কি করছে? স্পন্দন দিচ্ছে, তাই না? একটা কি দিচ্ছে? সিস্টল ডায়াস্টল, সিস্টল ডায়াস্টল, সিস্টল ডায়াস্টল, সিস্টল ডায়াস্টল। এই সিস্টল ডায়াস্টল দিতে মানে ওইখানে একটা স্পন্দন দিচ্ছ, এটা হচ্ছে একটা স্পন্দন। তরঙ্গে একটা স্পন্দন দিতে যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, সেটা তরঙ্গ দৈর্ঘ্য। আর কম্পাঙ্কটা হচ্ছে প্রতি সেকেন্ডে কয়টা কম্পন দিচ্ছে, প্রতি সেকেন্ডে যতগুলি কম্পন দেয় সেটা হচ্ছে কম্পাঙ্ক। আর একটা পূর্ণ স্পন্দন দিচ্ছে যে দূরত্বটা অতিক্রম করে সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা এখন দেখো এখানে আমি এটা আমি সম্পর্কটা বুঝাচ্ছি। এটা গামার যেটা হবে, তো আমরা যেটা বলবো হচ্ছে এটা তরঙ্গ দৈর্ঘ্য। এখানে কিন্তু যেটা দেয়া আছে এটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, এই কম এই অনুযায়ী আমি লিখতেছি। এই যে এটা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে, তাহলে দেখো এটা কম তরঙ্গ, এটা হচ্ছে সবচেয়ে কম, তার চেয়ে এটার বড়, তার চেয়ে এটার বড়, এটার বড়, তার চেয়ে এটার বড়। তাহলে আমরা সিকোয়েন্সটা মনে রাখবা, এই সিকোয়েন্সটা মনে রেখে যাবা যে কোনটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কোনটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি কিন্তু মনে রাখতে হবে। অবশ্যই তোমাদের এটা মনে রাখতে হবে, কারণ দেখা যাবে কি তোমাদের ক্রম আছে নিচের কোনটি সঠিক বা নিচের কোন ক্রমটি সঠিক, নিচের কোন ক্রমটি সঠিক। ক্রমটা তোমার নির্ণয় করতে হলে সিকোয়েন্সটা মনে রাখতে হবে যে গামা ইউভি রশ্মি, গামা রশ্মি, এক্স রে, ইউভি অবলোহিত রশ্মি, অবলোহিত অবলোহিত, তা মাইক্রো তরঙ্গ, আর এটা হচ্ছে কি রেডিও তরঙ্গ, বেতার তরঙ্গ, রেডিও বা তার মানে সবচাইতে বড় যেটা সেটা হচ্ছে রেডিও তরঙ্গ, সবচাইতে তরঙ্গ দৈর্ঘ্য বেশি। মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু একটা রেঞ্জ আছে, তরঙ্গ দৈর্ঘ্যের যে রেঞ্জটা সেটা হতে পারে কি, মানে তোমার সাধারণত আমাদের আলোর যে রেঞ্জটা হয়, সাধারণত এই আলোর রেঞ্জটা দেখা যায় কি কয়েক কিলোমিটার থেকে শুরু করে কিলোমিটার থেকে কিলোমিটার টু হতে পারে কি কিলোমিটার টু ট্রিলিয়ন পর্যন্ত হতে পারে, কিলোমিটার টু ট্রিলিয়ন। আচ্ছা এই কিলোমিটার বড় হইলে হতে পারে কিলোমিটার পর্যন্ত বড় হয়, আবার দেখা যায় এটা এতই ক্ষুদ্র হয় যে 1 মিটারের 1 ট্রিলিয়ন ভাগের 1 ভাগ, 1 মিটারের 1 ট্রিলিয়ন ভাগের 1 ভাগ। এখন ট্রিলিয়ন মানে বুঝছো? ট্রিলিয়ন মানে বোঝাচ্ছে হচ্ছে তোমার 1000 কোটি সম্ভব। আচ্ছা আমার একটু হিসাব করে বলতে হবে, কারণ হচ্ছে তোমরা জানো যে 100 কোটিতে হচ্ছে 100 কোটিতে হচ্ছে তোমার, হ্যাঁ 1000 কোটি, 1000 কোটিতে 1000 কোটিতে কি 1 ট্রিলিয়ন, 1 ট্রিলিয়ন। বুঝো কত বড়? 1000 কোটিতে হচ্ছে 1 ট্রিলিয়ন। তাহলে এই যে 1000 কোটিতে 1 ট্রিলিয়ন, তার মানে হচ্ছে 1 মিটারকে যদি 1000 কোটি ভাগে ভাগ করা হয়, 1000 কোটি ভাগে ভাগ করা হয়, তাহলে তার এক ভাগকে বলবা তুমি, তার এক ভাগ হচ্ছে এত ক্ষুদ্র হতে পারে। তাহলে কত ক্ষুদ্র চিন্তা করে দেখো। আর কিলোমিটার হতে পারে, আবার এটা রেঞ্জটা দেখা যায় কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে। আচ্ছা তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটা লিখেছি, এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এটা আর সবচেয়ে ছোট হচ্ছে গামা রশ্মি। তাহলে শক্তির দিক থেকে কিন্তু যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার শক্তি কিন্তু আবার সবচেয়ে বেশি হয়। এখন কম্পাঙ্ক কার বেশি? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কম্পাঙ্কের ব্যস্তের মধ্যে, এই যে সম্পর্কটা হচ্ছে এটা মনে রাখবা। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তরঙ্গ অধ্যায় ছিল, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক, তাহলে বুঝতেই পারছো এটা কি হবে তোমাদের এখানে, তাহলে এইটা এখানে উল্টা হবে। তাহলে এই এফটা যদি চিন্তা করো তাহলে এফটা হবে এরকম, তাহলে গামা তাই গামাটা হবে সবচেয়ে বড়, তারপরে এক্স রে, তারপর হচ্ছে ইউভি, তারপরে হচ্ছে অবলোহিত, তারপরে হচ্ছে মাইক্রো, এরপর হচ্ছে কি রেডিও। সবচেয়ে কম্পাঙ্ক কম হবে কি রেডিও হবে। তো আসলে তোমরা এটা বুঝতে পেরেছো কম্পাঙ্ক কিভাবে বাড়বে কিভাবে কমবে সেটা আমি দেখিয়েছি। মূলত তরঙ্গ দৈর্ঘ্য যার কম তার কম্পাঙ্কটা কি বেশি, যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার কম্পাঙ্ক বেশি, যার কম্পাঙ্ক কম তার তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি। তোমার তো হচ্ছে এটা হচ্ছে শক্তির ক্রমটা। এখন বিষয়টা হচ্ছে আমরা কতটুকু জুড়ে আলোটা দেখতে পাই। আমরা আলোটা যেটা দেখি একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আলোটা দেখতে পারি, সেটা হচ্ছে সাধারণত এই যে এতগুলি আলো আছে, এত প্রকার আলো, এই সবগুলো কিন্তু অদৃশ্য। আলো কিন্তু সবই অদৃশ্য, আলো কিন্তু আসলে নিচে সবই অদৃশ্য, আলো কিন্তু দেখা যায় না। এখন এই অদৃশ্য বস্তু আলোকে আমরা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে দেখতে পারি, সেটা হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার, 400 থেকে 700 ন্যানোমিটার, 400 থেকে, এখন মনে রাখবে 1 ন্যানোমিটার অবজেক্টিভে আসতে পারে। 1 ন্যানোমিটার সমান কত? 1 ন্যানোমিটার সমান 10⁻৯
মিটার। 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻৯ মিটার। 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻৯ মিটার। সো এই পর্যন্ত দেখা যায়। এখন বিষয় হচ্ছে আমাদের দৃশ্যমান আলোটা কিন্তু এই পর্যন্ত, আমাদের দৃশ্যমান আলোটা হচ্ছে এই পর্যন্ত দেখা যায়। সো এই যে আমরা আলোটা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু এখানে কোন কোন আলো দেখতে পাই? মূলত হচ্ছে একটা নির্দিষ্ট লেন্সে যে আলোটা দেখি সেটা কিন্তু আমরা অবলোহিত আলোটা। এই অবলোহিত যে আলোটা আছে সেই অবলোহিত আলোর একটা অংশ আমরা মূলত দেখতে পারি। আর বাকি যেগুলো আছে মাইক্রো রেডিও, ইউভি, তারপরে এক্স রে, গামা, এগুলো কিন্তু কোনোটাই আমাদের চোখে দৃশ্যমান না। সো যাই হোক, তোমরা এই মুহূর্তে